2026টা কিন্তু সকলের জন্য ভালো। আমরা সবাই জানি 9টা গ্রহ, 9টা শেষ হলো, একটা নতুন সূচনা এক থেকে, মানে একটা সূর্য উদয় হচ্ছে বলতে পারি। ওভারঅল 9টা শেষ হলো। মঙ্গলের বছরটা যেমন ছিল, আমরা জানতে পেরেছিলাম যে রোগ শোক একটু বাড়তে পারে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা বা রক্তপাতজনিত সমস্যা ইত্যাদি বাড়তে পারে। রবির ক্ষেত্রে এই ধরনের কি কি সমস্যা বা ভালো ভালো কি কি জিনিস হতে পারে? রবির জন্যই পৃথিবী, আজকে সূর্য আছে বলে আমাদের অস্তিত্ব আছে। তাই জন্য যদি আমি একদম ওভারঅল বলি, তাহলে রবি কিন্তু আনছে যারা অ্যাগ্রেসিভ তারা আরো অ্যাগ্রেসিভ হবে। নেতা মন্ত্রী এই ধরনের মানুষদের ডমিনেটিং ক্যারেক্টারটা প্রচন্ড প্রকট। আমাদের প্রত্যেকের লাইফের 45 ইয়ার্সের পর একটা সার্কেল ঘুরে যায়। এটার একটা লজিক আছে, একটা বৈদিক নিউমারোলজিতে পরিষ্কার বোঝা যায়। 1 2 3 এই যে 9টা গ্রহকে যদি আমরা যোগ করি তাহলে 45 আসে। সেই কারণে বলা হয় যে আফটার 45 প্রত্যেকের জীবনে একটা ইউটার্ন আসে। আচ্ছা, বেডরুমে কখনোই লাল কালার একদম উচিত নয়। তাহলে বেডরুমের জন্য কোন কালারটা? বেডরুমে ইয়েলো, হালকা ইয়েলো, হোয়াইটের উপর আর কিছু হয় না। দিদি, কিভাবে বুঝবো যে আমার সাথে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? তুমি স্নান করেও তুমি মনে হচ্ছে যেন তোমার স্নান হয়নি, চারপাশে একটা আষ্টে গন্ধ। বশীকরণ কি আসলেই করা যায়? ইন্টিমেট না হলে কিন্তু বশীকরণ স্থায়ী হয় না। বেড়ালে চোখ দেখা, খুব জোর তেড়ে আসছে বা কালো বেড়াল দেখা, এটা বাড়ির কারোর মৃত্যুর সংকেত। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। বন্ধুরা, 2025 তো আমাদের মোটামুটি শেষ, কিন্তু 2026টা তোমাদের কেমন যাবে এইটা জানার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই পডকাস্টটি তোমাদের জন্য। আর আজকে আমাদের সাথে রয়েছে স্পিরিচুয়াল হিলার মধুমিতা দি। মধুমিতা দি, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছো বলো? খুব ভালো। দিদি, এই যে বছরটা একটা নতুন ডাইমেনশনে আমরা আবার যাচ্ছি, চেঞ্জেস হচ্ছে একটা কিছু। এতদিন ছিল মঙ্গলের ঘরে, এবার আমরা রবির ঘরে পৌঁছচ্ছি। এই সময়টা সবার জন্য সামগ্রিকভাবে কেমন যাবে একটু যদি বোঝাও। গ্রহের যে ব্যাপারটা যদি বলি, তাহলে আমাকে একটা কথা বলতেই হয় যে আমরা সবাই জানি 9টা গ্রহ, 9টা শেষ হলো, একটা নতুন সূচনা এক থেকে। এরপরে তুমি একবার কাউন্ট করে দেখবে 2026 1, 2027 2, 2028 3। তার মানে আমার আজকে একটা সার্কেল আমাদের সবার জন্য, এটা কিন্তু সবার ক্ষেত্রে, কারণ এটা পৃথিবীর ওপরে বলা হয়, এটা একটা, এই সার্কেলটা পৃথিবীর সবাইকে দিচ্ছে। তো এর প্রভাব সবার ক্ষেত্রেই মোটামুটি এক, আবার অনেকটা আলাদা। এবার এটা একটা অ্যানালিসিসের ব্যাপার। তুমি সামগ্রিকভাবে হয়তো আমি একটু একটু বলবো, বাট পুরোটা জানতে হলে অবশ্যই নিজস্ব একটা আলাদা প্রেডিকশন করতে হবে। নিউমারোলজিতে কিন্তু ব্যক্তি বিশেষের আলাদা আলাদা প্রেডিকশন হয়। তবে মোটামুটি ধরো মঙ্গলের বছরটা যেমন ছিল, আমরা সবাই জানতে পেরেছিলাম যে রোগ শোক একটু বাড়তে পারে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা বা রক্তপাতজনিত সমস্যা একদম ইত্যাদি একদম বাড়তে পারে। রবির ক্ষেত্রে এই ধরনের কি কি সমস্যা বা ভালো ভালো কি কি জিনিস হতে পারে আমাদের সাথে? দেখো, রবি হচ্ছে, রবির জন্যই পৃথিবী, আজকে সূর্য আছে বলে আমাদের অস্তিত্ব আছে। আবার সূর্যের বেশি তেজ হয়ে গেলেও কিন্তু আমাদের আবার সমস্যা। তাই জন্য যদি আমি একদম ওভারঅল বলি, তাহলে রবি কিন্তু আনছে প্রচন্ড, যারা ডমিনেটিং ক্যারেক্টারটা প্রচন্ড প্রকট পাবে। নেতা মন্ত্রী এই ধরনের মানুষদের আরো বেশি করে অন্যের ওপরে একটা কি বলবো, আয়ত্ত করার একটা খুব, যারা অ্যাগ্রেসিভ তারা আরো অ্যাগ্রেসিভ হবে। যারা নিজের কথা বলতে পারে না তারা কিন্তু বলবে। আচ্ছা, আর কোথাও না কোথাও নতুন একটা, সবকিছুরই একটা নতুন সূচনা। সে যদি বলো সম্পর্কেরও নতুন সূচনা, ভাঙনেরও নতুন সূচনা। এবার আলাদা আলাদা আছে। যদি তুমি এবার যদি নিউমারোলজিক্যালি যাই, তাহলে আমি বলবো যে ভাগ্যাং বা রুট নাম্বার যাদের 1, আবার ডেস্টিনি নাম্বার যাদের 1। এখানে একটা কথা বলে রাখি, আমাদের প্রত্যেকের লাইফের 45 ইয়ার্সের পর একটা সার্কেল ঘুরে যায়। আচ্ছা, 45 বছর। এটার একটা লজিক আছে, আমি অনেক জায়গায় বলি, এটা বৈদিক নিউমারোলজিতে পরিষ্কার বোঝা যায়। 1 2 3 এই যে 9টা গ্রহকে যদি আমরা যোগ করি, সাম করি, তাহলে 45 আসে। মানে 9 + 8 + 7 + 6 এইভাবে যদি তুমি 1 অবধি করো তাহলে 45 আসে। সেই কারণে বলা হয় যে আফটার 45 প্রত্যেকের জীবনে একটা ইউটার্ন আসে। আচ্ছা, সেই জন্য 45 এর পরেরটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন? তখন কিন্তু আমাদের ডেস্টিনি নিয়ে যাচ্ছে। মানে আমি যদি 1 আমার রুট হয়, আর যদি 9 আমার ডেস্টিনি হয়, তাহলে 45-এর পরে 9টা বেশি গুরুত্বপূর্ণ, 1টা কম। তাহলে এখন তুমি যেটা বলছো সেটা হচ্ছে 45-এর নিচে যারা রয়েছে তাদের ক্ষেত্রে যদি 1 হয় রুট নাম্বার, আর যদি 45-এর পরে হয়, যদি ডেস্টিনি হয় 1,
তাহলে তাদের ক্ষেত্রে বলবো আমরা ওইটাই ঢোকার আগে একটুখানি জাস্ট এইটা বুঝিয়ে দেবো দর্শকদেরকে যে রুট নাম্বারটা আর ডেস্টিনি নাম্বারটা আমরা কিভাবে বের করব। রুট হচ্ছে সম্পূর্ণ তোমার সিঙ্গেল ডিজিটে আনতে হবে, মানে ডেট অফ বার্থ শুধু 1 থেকে 9 যাদের, তাদের কোনো কিছু কাউন্ট করতে হয় না, 1 থেকে 9 অবধি থাকে। এবার 10 মানে জিরোর কোনো ভ্যালু নেই, 10 মানে 1, আবার 1 আর 11 মানে হচ্ছে 1 + 1 = 2, তার মানে ওর হচ্ছে রুট নাম্বার 2। মানে রুট আমরা জন্মের তারিখ দিয়ে সিঙ্গেল ডিজিটটাই হচ্ছে রুট। যেমন 31 যদি কারুর হয় তাহলে 3 + 1 = 4, তার মানে তার রুট নাম্বার 4। আচ্ছা, আর ডেস্টিনি হচ্ছে পুরোটা, মানে ডেট, মান্থ আর ইয়ার, এই সমস্তটা যোগ করে যেটা আসে সেটা আবার সিঙ্গেল হতে হবে। ওইটা অনেকের ধরো যোগ করে 45 আসলো, তাহলে 45 নয়, 4 + 5 = 9, বা 2 আসলো, 11 আসলো, তাহলে 1 + 1 = 2, সেটা হচ্ছে ডেস্টিনি নাম্বার। আচ্ছা, এই হচ্ছে রুট আর ডেস্টিনি। তাহলে যদি আমি এবার নিউমেরোলজিক্যাল 26টা দেখি, তাহলে এক যাদের যদি ন্যাটাল চার্ট বা গ্রিড যদি বলি, যেটাতে যাই বলি না কেন, তাতে যদি দুটো বা অধিক, মানে 2-এর অধিক যদি 1 থাকে, 3টে বা 4টে 1 থাকে, তাহলে কিন্তু তাদের খুব সাবধান, তাদের সঙ্গে ঝগড়া ঝামেলা বেশি হবে, সে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে, সে কারোর যেটুকু শুনছিল সে আর সেটুকুও শুনবে না, কারণ 4টে 1 কিন্তু ডাউনের মানে ইয়ে হয় আর কি, আমাদের ধরা হয়। 3টে অবধি পজিটিভ, 4টে কিন্তু নেগেটিভ। মানে আবার ধরো এই যে 11 নাম্বারটাকে তো আমরা আবার একটা ম্যানিফেস্টেশনের নাম্বার হিসেবে, ওটা একদম আলাদা, ওটা আলাদা। কিন্তু তাহলে 11ই নভেম্বর যাদের জন্মদিন আছে তাদের থেকে সাবধান। হ্যাঁ, 11ই নভেম্বর হচ্ছে, দেখো 1 + 1 হচ্ছে 2, মানছি আমি 2, আবার ওটা যদি পুরো ইয়ার করে যদি আবার 2 আসে তাহলেও ঝামেলা। কিন্তু যখন আমি গ্রিডে লিখছি তখন 4টে 1 আমাকে লিখতেই হবে। এবার যদি তার ধরো 1900 জন্ম থাকে, তাহলে তার 5টা 1 হয়ে গেল, তাহলে তাকে অবশ্যই তাকে সানের জন্য একটা রেমেডি দিতে হবে। তুমি দেখবে তারা প্রচন্ড একটা, মানে নিজেদের যতটা না তার থেকে অনেক বেশি ভাবে, এবং তাদের কিছু, তারা নেতা মন্ত্রী কিছুই হতে পারবে না, তার কারণ তাদের ইগো অনেক বেশি। সান কিন্তু একটা ইগোইস্টিক ব্যাপার, মানে আমি হচ্ছি বাড়ির কর্তা, তো কর্তার যদি ইগো থাকে তাহলে বুঝতেই পারছো কি হবে, মানে মানুষজন তার সঙ্গে টিকতে পারবে না। তো আমি যদি বলি যে একের কিরাম যাবে 26টা, এবার হচ্ছে এটা সবাইকার জেনারেল প্রেডিকশন, এটা ধরে চললে হবে না যে আমার 1 মানে আমার এটাই হবে, এটা একটা আইডিয়া, যেমন 9টা নিয়ে আইডিয়া, ঠিক এটা একটা। যদি 1 হয় তাহলে তাদের বলতে হবে তারা মানে একটু নিজেকে ভাবো যে তোমার কোথায় ভুল আছে, কোথায় কি আছে, রেকগনাইজ করে এগো, অনেক ভালো পাবে। মানে ইগোটাকে একটু আয়নার সামনে দাঁড়ালে ইগো ধরা পড়বে। দেখো যদি 2 হয়, 2টা কিন্তু খুব ভালো জিনিস নিয়ে আসছে, তার কারণ সানকে যদি আমরা পিতা বলি তাহলে মুনকে বলা হয় মায়ের ক্যারেক্টার বলা হয়। যদি কারোর ডিভোর্স কথা ভাবা হচ্ছে, তাহলে আমি বলবো একবার অন্তত বসে আলোচনা করা হলেও হতে পারে যে সেই জায়গা থেকে ফিরেও আসতে পারে। আচ্ছা, বাবা মায়ের সম্পর্ক ভীষণ ভালো হবে, মানে কাপলদের কিন্তু যদি 1 আর 2 থাকে, 1 যদি কাপলের রুট হয় আর ওয়াইফের যদি রুট 2 হয়, তাহলে কিন্তু এবারে ঝগড়া অশান্তি খুব কমে গেল, কোথাও বাইরে টারে ঘুরতে যাওয়ার একটা সময় আসছে। তো 2 হিসেবে আমি বলবো খুবই ভালো বছর এটা। 3-এর তো আরো ভালো, কারণ গুরুর সঙ্গে রবির একটা আলাদা সম্পর্কই ভালো। 4-এর সঙ্গে বলবো 4-এর কিন্তু একটা দায়িত্ব বাড়বে, মানে সামাজিক পারিবারিক দায়িত্ব বাড়বে। 4 হচ্ছে বলা হয় রাহু অনেকটা কিন্তু স্যাটার্নের নির্দেশে চলে, যদিও কিছু সানের ওপরে করতে পারে না, তাই জন্য বলবো প্রচুর দায়িত্ব বাড়বে। অর্থনৈতিক দিকটা একটু সামলে চলো, বাজে খরচা করো না, তাহলে কিন্তু বিপদ আসতে পারে। 5-5-এর সঙ্গে কারুর কোনোদিন বিরোধ নেই, এবারেও থাকবে না, কারণ 5 হচ্ছে ব্যালেন্সিং। তুমি 1 থেকে 4, 6 থেকে 9, মাঝখানে কোন সংখ্যা? 5। 5 না এদিকে যায় না ওদিকে যায়, ও বিন্দাস থাকে। এই যে মঙ্গলের বছর, স্যাটার্নের বছর, এই ক্ষেত্রেও কিন্তু 5-এর কোনো সমস্যা আসে না। দেখতে হবে 5টা কিভাবে এসছে। যদি 2-3 দিয়ে আসে তাহলে একরকম, কিন্তু যদি 4-1 দিয়ে আসে তাহলে একটু সমস্যা। এটা পুরো অ্যানালিসিসের ওপর, কিন্তু ওভারঅল যদি বলি
5-এর বছরটা ভালো। আর কেমন যাবে ধরো যদি 1-4 হয় তাহলে কিরকম? 1-4 হলে 1 বললাম, আরো যদি অনেকগুলো থাকে গ্রিডে তাহলে বিপদ আছে। আর 4 হচ্ছে প্রচন্ড তোমাকে নিজেকে রেকগনাইজ করতে হবে, তোমার ভুল কোথায় তোমাকে বুঝতে হবে, তোমার খরচা তোমাকে কমাতে হবে, তা নাহলে কিন্তু তুমি যতই তুমি 4 আর 1-এ 5 হও, 5 তোমাকে সেখানে রক্ষা করতে পারবে না। এবার আসছি 6। 6কে যদি বলি, 6 হচ্ছে আমাদের শুক্র। শুক্র হচ্ছে প্রসপেরিটি দেয়, এবছর আরো প্রসপেরিটি দেবে। তার কারণ সূর্য গ্রহটাই তোমাকে প্রচন্ড পজিটিভ একটা ভাইবস দেবে। আচ্ছা আচ্ছা। তোমার যেগুলো তুমি পারোনি, মানে বিশেষ করে লেখক আর শিল্পী, মানে গান বাজনা এসব করছে, তাদের ক্ষেত্রে কিন্তু 1 বছর মানে 2026টা অনেকটা অপরচুনিটি দেবে। তুমি একটু খাটো, তুমি দেখবে ফল পাচ্ছ। এবার আসছি 7। সম্পর্ক খারাপ হবে আর মেজাজ প্রচন্ড বাড়বে, প্রচন্ড বাড়বে। আর কিন্তু একটা ভালো দিকও আছে, যারা সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে পদোন্নতির একটা যোগ দেখা যাচ্ছে। আচ্ছা 8 বলে যাবে না কেন, 1 আর 8 বলাই হয় চূড়ান্ত ওদের মধ্যে অশান্তি, মানে বাবা ছেলের কথা শোনে না, ছেলে বাবার কথা শোনে না। তবুও সেক্ষেত্রে বলবো ন্যায় নীতি যাদের মধ্যে আছে, স্যাটার্ন মানে আমরা বলি কি স্যাটার্ন হচ্ছে বিচারক, তুমি যেটা করবে তার ফল পাবে। যদি তোমার স্যাটার্ন সহায় হয়, যদি তুমি নিজের মধ্যে নিজেকে সৎভাবে রাখতে পারো, তাহলে তোমার বছরটা যথেষ্ট ভালো যাবে। আর যদি তুমি যারা একটু আন্ডারওয়ার্ল্ড বা এই ধরনের কাজে যুক্ত বা জেনে শুনেও অনেকের ক্ষতি বা ভুল করতে চায়, তাদের কিন্তু খুব সামনে চলতে হবে। একটা অনেক বড় অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ আছে এইসব মানুষদের, বা স্যাটার্ন যাদের উইক তাদের আছে। 9-9 বছরটা, 9-এর সঙ্গে কি 9 খুব অ্যাগ্রেসিভ হয়। তবুও বলবো, ধরো অরেঞ্জ রংটার মধ্যে একটু লাল থাকে, আর রেড মানে মার্সের এটা তো পুরো লাল। একটু রক্তজনিত সমস্যা হলেও হতে পারে, খাওয়া দাওয়ায় নজর রাখতে হবে। হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা ওভারঅল থেকে যাচ্ছে। তবুও বলবো 2026টা কিন্তু সকলের জন্য ভালো। তার কারণ সব কিছুর কিন্তু নতুন, ব্যবসা নতুন শুরু করো, রিলেশনশিপ নতুন শুরু করো, মানে একটা সূর্য উদয় হচ্ছে বলতে পারি ওভারঅল 9টা শেষ হয়ে। তো অবশ্যই 26টা কিন্তু সবার জন্য ভালো। তাহলে মোটামুটি ধরো এই 26-এ আমরা যদি নতুন করে কোনো কাজ শুরু করতে চাই, একদম 15ই জানুয়ারির পর, 15 মানে জানুয়ারির পর। একটা গ্রহ ছেড়ে যখন আর একটা গ্রহতে যায়, 15 দিন তো টাইম দিতেই হয়। আচ্ছা, ওই সময়টা একটা বলে না একটা ট্রানজিশন পিরিয়ড। একদম, তো ওই সময়টা না করে 15 তারিখের পর করো, আচ্ছা আচ্ছা। সব ভালো হবে। মোটামুটি ধরো এবার যদি আমি একটুখানি ধরো রেমেডির দিক থেকে আলোচনা করি, যে যে সমস্যাগুলো বলেছি যেগুলো হতে পারে প্রেডিকশন, তো ওইটার মধ্যে তুমি কি কি ধরনের রেমেডি বা কি কি করা তুমি সাজেস্ট করবে? আমি সব সময় বলি একটা কাজ সবার করা উচিত, একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত, যেটা সানের সঙ্গে মানে হয়তো সূর্য উদয়ের সঙ্গে হলো না, ম্যাক্সিমাম 6:30 ঘুম থেকে ওঠা উচিত, যেটা সবার ক্ষেত্রে ভালো। কারণ আর্লি রাইজটা আমরা জানি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। আর আমি বলবো প্রত্যেকে তাবার পাত্রে জল খাও, পারলে তাবার পাত্রে গঙ্গার জল সূর্যদেবকে অর্পণ করো। অবশ্যই কিন্তু 12টা 12:30 নয়, ওটা করলে কিন্তু সূর্যদেব গরমে জল পাবে, আরো তোমার উপর ক্ষিপ্ত হয়ে যাবে। অবশ্যই একটু সকাল সকাল, তার কারণ আমরা বলি না যে ওই সময় তো সানস্ট্রোক হয়ে যায় রাস্তায় দাঁড়িয়ে জল খেলে, সূর্য কি তোমায় ছেড়ে দেবে নাকি? 12টায় জল দিলে হবে না, তা একটু সকাল সকাল করো। এইগুলো কিন্তু সবার দরকার। একটু নিজেকে যদি এটা আমি সব জায়গায় বলি, অনেকে বিরক্ত হয়, একটু যদি নিজেকে নিয়মের মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু অনেক গ্রহ নক্ষত্রের দোষ থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। তো এটা একটা রেমিডি। আমি যেহেতু ক্রিস্টাল নিয়ে কাজ করি, তাই আমি বলবো ক্লিয়ার কোয়ার্টজ সবাই ধারণ করো। পারলে এই বছরটা একটা গ্রিন জেড বা গ্রিন অ্যাভেঞ্চুরিন সকলে পড়ে নাও, দেখবে আয় উন্নতি ব্যবহার, যাদের খুব মাথা গরম হচ্ছে, মাথা ঠান্ডা হয়ে যাবে, গ্রিন অ্যাভেঞ্চুরিনটা এই বছর একটা ধারণ করে নাও। এটা আমি সবাই, গ্রিন অ্যাভেঞ্চুরিনের কোনো এমনি ক্রিস্টালের কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু তবুও বলবো ক্লিয়ার কোয়ার্টজ আর গ্রিন অ্যাভেঞ্চুরিন এই বছরের জন্য খুব বেস্ট। এছাড়া কিছু এক্সট্রা রেমেডি? এবার তো তোমার চার্ট অনুযায়ী, এবার আমি একটা কিছু বলবো, অনেকের তো হতে পারে, আমি সবসময় চার্ট ভিত্তিকই বলি, তো অবশ্যই তার জন্য আমার কাছে আসতে হবে। ঠিক আছে। গত বছরটা ধরো এই 25-এর মধ্যে যাদের যাদের ধরো খুব ব্লকেজ ছিল, বিভিন্ন কাজ শুরু করেও করতে পারেনি, কোনো জায়গায় ধরো একটা বাধা বিপত্তি এসছে, ওদের ক্ষেত্রে এই বছরটা ঠিক কেমন যাবে? ভীষণ ভালো যাবে। যাদের ক্ষেত্রে গত বছর ব্লকেজ হ্যাঁ, ছিল, মঙ্গল যদি ডাউন থাকে তাহলে ছিল, আর এমনিতেও আমাদের ওভারঅল সবারই ছিল। তবুও বলবো যে নিউ বিগিনিং।
নতুন ভাবে শুরু হবে। ধরো রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে এই যে এখন একটা সব দিক থেকেই নতুন 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 ভাবে যুদ্ধ লাগতে না, সম্ভাবনা রয়েছে। যুদ্ধ নয়, মানে কি বলবো, সবকিছুরই নতুন সূচনা হবে, হয়তো পুরনো বর্জন হয়ে নতুন এবং সেটা কিছু একটা আসতে ভালোর চলে। দিকে ইঙ্গিত করছে অবশ্যই আমাদের। ভালো, যা হয় ভালোর জন্য হয়। মানে আমরা হয়তো খারাপ দেখি, হুম হুম কারণ আমাদের পছন্দ হয় না বলে, হুম বাট সুদূর প্রসারী ফল ওটা ভালোই হয়। যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের ক্ষেত্রে এই বছর যদি একটু ক্রিস্টাল আছে, এরকম অনেক ক্রিস্টাল আছে, তো সেইগুলো একটু ধারণ করা যাক, গেলে কিন্তু যেমন রোজ কোয়ার্টস, হুম হুম। তারপরে রেড জাসপার, এই ধরনের যদি, বা ফিরোজা, এই ধরনের ধারণ করলে কিন্তু এই বছরে কিন্তু তারা ভালো সুখবর পেলেও পেতে পারে। তুমি যে যে বিষয়গুলো নিয়ে থেরাপি করো তার মধ্যে এঞ্জেল থেরাপিও একটা জিনিস রয়েছে, এবং এই বিষয়টা সম্পর্কে আমার একটা ফ্যাসিনেশন। মানে অ্যাঞ্জেল শুনলেই তো মনে হয় যে ডানাওয়ালা একটা পরী আমার কাছে ছুটে আসলো এই সেই। এটা সবারই ধারণা, ইনফ্যাক্ট আমারও হয়তো ছোটবেলায় এটাই ধারণা ছিল, আস্তে আস্তে বদলে গেছে। আচ্ছা, এই এঞ্জেল থেরাপি জিনিসটা কি? এঞ্জেল থেরাপি বলতে এঞ্জেলকে নিয়ে যে কোনো রোগ মুক্তি আচ্ছা একটা মানুষের উপরে প্রয়োগ করে থেরাপি, যেমন সাউন্ড থেরাপি, ক্রিস্টাল থেরাপি, ঠিক তেমনই এঞ্জেল থেরাপি। মানে এনার্জিটা, পজিটিভ এনার্জি নিয়ে সেই মানুষটার মধ্যে যদি কোনো মানসিক থাকে বা কোনো শারীরিক সমস্যা থাকে বা কোনো গ্রহেরও যদি কোনো হেরফের থাকে, তাহলে এঞ্জেলকে দিয়ে সেইটা রিমুভ করে দেওয়া। তাহলে আমরা মানে কি করে বুঝবো? মানে আমি তো যতদূর দেখেছি যে কয়েক প্রকারের এঞ্জেল রয়েছে, তো সেইগুলো নিয়ে যদি একটু বলো যে আমরা কোন মানে এঞ্জেলটাকে কিভাবে কল করছি এবং কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হয়, সেটা কিভাবে কাজ ওটা করে? তো দেখে বুঝতে পারি, এখন তো আচ্ছা সেইটা বুঝে গেছি যে মোটামুটি একটা মানুষের কে দেখে বোঝা যায় যে তার গার্ডিয়ান এঞ্জেল কে হবে। আচ্ছা আবার সবসময় আমরা যে চুজ করব সেই যে গার্ডিয়ান এঞ্জেল হবে তেমনটা নয়, কিন্তু এঞ্জেলও তোমাকে চুজ করবে। আচ্ছা আর আমি সবসময় সবাইকে সাজেস্ট করছি যে পজিটিভ এঞ্জেলদের নিয়ে কাজ করো। আচ্ছা, যেমন এদের ক্ষেত্রেও কি নেগেটিভ প্রচন্ড, এই যে আমরা বলছি সবাই হুম হুম যে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ হুম ডেমন বলছি, হুম হুম ওইসব হুম হুম। ওরাও তো এক ধরনের এঞ্জেলই, নেগেটিভ আর পজিটিভ। আমি সবসময় বলবো পজিটিভ নিয়ে কাজ করো, বিনা দ্বিধায় মাইকেলকে নিয়ে কাজ করো, কোনো অসুবিধে তোমার করবে না। আচ্ছা এরম পজিটিভ ও প্রচুর আছে, মানে আমরা বলি তো ইনফিনিটি, মানে বাইবেলে আছে যে এর কোনো ওরকম হিসেব নেই যে এতগুলো এঞ্জেল। আচ্ছা আমরা কয়েকটার উপস্থিতি বুঝতে পারি বলে সেই কটাকে আমরা বলি, বাট প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা এঞ্জেল আছে। কিন্তু আমরা নিজেদের থট প্রসেসকে নষ্ট করে ফেলেছি বলে এঞ্জেলের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়ে গেছে। ও তো যখনই আমরা জন্মাই আমাদের সাথে সাথেই কিন্তু একটি এঞ্জেল আমাদের সঙ্গে থাকে, এবং তারা সবসময় চায় যে তুমি কিছু বলো, ও তোমার হয়ে কাজ করুক। কিন্তু আচ্ছা যেহেতু আমরা জানি না, এবং আমরা সব প্রতিনিয়ত লোকের ক্ষতি করে, মানে এনার্জিটা আমরা নষ্ট করে ফেলছি, আমাদের অরাটা আমরা ডিস্টার্ব করে ফেলি বলে আমাদের সঙ্গে কিন্তু এঞ্জেলের দূরত্ব হয়ে যায়। এবার কিছু পদ্ধতি আছে, যেখানে সেখানে যত্রতত্র বসে এঞ্জেল ডাকলে অবশ্যই সেটা আসবে না। কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, নির্দিষ্ট প্রক্রিয়া আছে, তারপর কিন্তু তোমাকে এঞ্জেল তোমার কাছে আসবে, তোমার কথা শুনবে, তোমার কাজ করবে। এমন নয় কি তুমি আমার সঙ্গে যেরকম বসে গল্প করছো, ওরকম গল্পও করে না, বাট ওদের উপস্থিতি কিন্তু তুমি ভীষণ ভীষণ বুঝতে পারবে, আচ্ছা যদি তোমার মধ্যে সেই অরাটা অতটা স্ট্রং হয় বা তোমার বিশ্বাসটা থাকে। আমি একটা জিনিস জানতে চাইবো যে এই যে ধরো এঞ্জেলের কথাটা বললে, তা আমার ক্ষেত্রে কোন এঞ্জেলটা কাজ করবে বা আমার গার্ডিয়ান এঞ্জেল কে হবে সেটা আমি কি করে বুঝতে পারবো? সেটা অনেক রকম পদ্ধতি আছে। এখন তো যে পদ্ধতিটা সব থেকে বেশি চলছে সেটা হচ্ছে ওই রুট ডেস্টিনি দেখে আচ্ছা অনেকে করছে, জন্ম তারিখ দেখে আর কি। আচ্ছা আচ্ছা ওই যে বললাম যখনই জন্মাচ্ছ তখনই তোমার জন্য একটা হুম এঞ্জেল হুম চলে আসছে। হুম তো ওই জন্ম তারিখ রুট ডেস্টিনি দেখেও আমি এঞ্জেল নির্ধারণ করে দিচ্ছি। বা আমি যেহেতু মাইকেলকে নিয়ে কাজ করি, আমি চাই যে আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে নিয়ে কাজ করো। ওর বুদ্ধি, ওর বিবেচনা, ওর ভালোবাসার ধরন, মানসিক পরিবর্তন ঘটানো, নেগেটিভ চিন্তা থেকে দূর, একদম দূর, তোমার কোনো দূরতার নাস্তা থাকবে না নেগেটিভ চিন্তায়। তাই জন্য নির্দ্বিধায় মাইকেলকে নিয়ে কাজ করো, মাইকেলকে সাথে রাখো। তোমার কোনো দিনও, হয়তো সমস্যা সব মানুষেরই আছে, হুম 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 কিন্তু সমস্যায় পড়েও তুমি দুশ্চিন্তা করবে না, আচ্ছা এমনই তার স্ট্রং উপস্থিতি তোমার জীবনে আসবে। করো, নিজের জন্য করো, সবার জন্য করো, মাইকেলকে নিয়ে কাজ করো, কোনো অসুবিধা হবে না। এই কাজটা যদি শুরু করতে চাই, ধরো আমি শুরু করব মাইকেলকে নিয়ে কাজ করা, সেটা আমাকে কিভাবে শুরু করতে লাগবে একদম বেসিক স্টেজে? প্রথম স্টেজই হচ্ছে তোমাকে আগে স্থির করতে হবে যে তুমি এই এনার্জি নিয়ে কাজ করতে চাইছো। আচ্ছা আগে তো বলে না, আমরা আগে স্থির করব তারপরে ভিজুয়ালাইজ করবো, যেরকম আমরা হ্যাঁ ম্যানিফেস্ট করি। হ্যাঁ তো তারপর
গার্জেন মানে তোমাকে এঞ্জেল নিজেই ধরা দেবে, এটা কোনো অসুবিধে নেই। এবার হচ্ছে তোমাকে ফার্স্ট স্থির হতে হবে যে তুমি এঞ্জেল নিয়ে কাজ করবে, সেই মানসিকতাটা আগে তৈরি করতে হবে। তারপর মেন পার্টই হচ্ছে কিন্তু মেডিটেশন, মানে নিজেকে কিছুটা সময় তোমাকে দিতে হবে। এবং প্রথম প্রথম অবশ্যই ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগাতে হবে, যেহেতু আমরা পজিটিভ নিয়ে কাজ করছি। ওই সময় 3:20 বা 3:25 এটা মানে সময় মানে জায়গার অনুপাতে একটু এরপের হয়, ওই জন্য মোটামুটি 3:40 থেকে 5:15টা ধরা হয়। আমি বিশেষ করে 3:40 থেকে 4:30 বলি, যে মানে এটা এটা যে প্রতিনিয়ত উঠবে সে বুঝে যাবে ওর ওই সময় বাতাবরণটা কিরম থাকে। তো ওই সময় কিন্তু তোমাকে বসে মেডিটেশন করতে হবে, নিজেকে তৈরি করতে হবে যে একটা অ্যাঞ্জেলের শক্তি কিন্তু অপরিসীম, তার অরা কিন্তু প্রচন্ড স্ট্রং। তো সেই অরাটা নেবার মতন তোমাকে ক্ষমতা তৈরি করতে হবে। তুমি ডাকো, তুমি নিজেই পারবে, এমন নয় কি তোমাকে আমার কাছে আসতে হবে। কিন্তু এই যে কিছু প্রসেস বললাম, এই প্রসেসটা শেখার জন্য তখন আমাকে আসতে হবে, বা তুমি নিজেও করতে পারো। এটা এমন নয় কি প্রত্যেকটা অ্যাঞ্জেল থেরাপি শুধু জানে আর অন্য কেউ জানে না। বুঝতে পেরেছি। নিজের অরা খুব স্ট্রং করো, তুমি উপস্থিতি বুঝতে পারবে। আচ্ছা, ওদের ডাকলে ওরা আসে, এবং ওদের কোনো ডিমান্ড নেই যে তোমাকে কিছু দিতে হবে। নেগেটিভ যেটার তার কিন্তু প্রচুর ডিমান্ড, কিরকম এবং হয়? নেগেটিভদের নিয়ে আসলে তুমি কাজ করিয়ে তাদের ফেরত পাঠানোটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তখন ওরা নিজের মর্জির মালিক হয়ে যায়, আচ্ছা, তাদের মানে রক্তের এসব- চাহিদা বেড়ে যায়, অনেক কিছু বেড়ে যায়। আচ্ছা আচ্ছা এবং সেটাকে কোথাও না কোথাও মানে যদি বলি ল অফ অ্যাট্রাকশন যদি বলি, যেটা তুমি দেবে সেটা তোমার কাছেই ফেরত আসবে। তো তুমি একটা নেগেটিভ নিয়ে কাজ করে ছড়িয়ে দিলে, সে তো তোমার থেকেই গেছে, তোমার কাছেই ফিরে আসবে। তাহলে তোমাকে তখন সেটা সামলাতে হবে। এবার তুমি যদি তখন সামলাতে না পারো, তোমার নিকটজনের ওপরে একটা হবে। এবং ওই বাড়িতে ধরো যেখানে বসে তুমি করছো, শুধু তোমার অরা স্ট্রং, বাকিদের অরা উইক, তাহলে তাদেরও সেটা ভুগতে হবে। অতএব কোনো দরকার নেই নেগেটিভ নিয়ে কাজ করা, পজিটিভ, সিরিয়াসলি পজিটিভ নিয়ে কাজ করো। তুমি কেন, তোমার সারাউন্ডিং, তোমার সঙ্গে জুড়ে আছে যত মানুষ, তোমার কাছে এসেই তারা বলবে যে আমার আর্ধেক রোগ, আর্ধেক মানসিক সবকিছু মুক্তি হয়ে যায়। এবং অনেক অনেক মানুষ, মানে কত মানুষ যে এসে এই নিয়ে উপকৃত হচ্ছে তার কথা নেই। কিন্তু আমি বলবো এটা কিন্তু ওই আজকে নিয়ে এসে কালকে হবে না, আচ্ছা, তোমাকে প্রস্তুত করতে হবে। আচ্ছা, 1 সেকেন্ডে কাজ করে দেয় এমন না, আমি যদি এখন ডাকি চলে আসবে, এসে আমার আমার মনস্কামনা পূর্ণ করে দিয়ে চলে যাবে। কিন্তু তার জন্য কিন্তু আমাকে দীর্ঘ একটা প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছে। তো এই দীর্ঘ প্রস্তুতিটা তো তুমি বললে যে ধরো মেডিটেশন করা, একদম ব্রহ্ম মুহূর্ত করা, রেগুলার করতে হবে। সেটা ধরো আমরা করলাম। এবার মেডিটেশনে বসে অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে আমি করবোটা কি, আমি কি ঠাকুরের নাম করব, জপ করব, ধ্যান করব, কি কিচ্ছু করতে করতে লাগে হবে। actually? মেডিটেশনের ফার্স্ট কাজই হচ্ছে ডিপ ব্রিদিং করা, একদম মানে ভীষণভাবে ডিপ ব্রিদিং করা করে একদম রিল্যাক্স হয়ে বসো। প্রথম প্রথম হাজারো দুশ্চিন্তা, হাজার কথা, হাজার আসবে, কিন্তু ওটাকে ব্লক করলে চলবে না। ওটা আসতে দাও, আসতে দাও, আসতে দাও, আসতে দাও, সে জলের স্রোতের মতো আসতে দাও। 21 days যদি তুমি নির্দিষ্ট সময়, নির্দিষ্টভাবে, নির্দিষ্ট ফেসে, নির্দিষ্ট নিজেকে সুন্দর করে ওইখানে বসতে পারো, 21 দিন পর দেখবে তোমার আর কোনো চিন্তা আসছে না। তখন থেকে শুরু হবে তোমার আসল মানে প্রক্রিয়া। 21 দিন আমাকে মোটামুটি টানা এটা কন্টিনিউ করে যেতেই যে কোনো কাজ, উইদাউট এনি ব্রেক। যে কোনো কাজ, তুমি যদি ক্রিস্টাল ধারণ করো 21 দিন ওয়েট করতে হবে। তুমি যদি এঞ্জেল থেরাপি মানে এঞ্জেলকে ডাকতে জন্য প্রস্তুত হও 21 দিন। ওই বললাম না এক্ষুনি হবে না। এবার তুমি তারপরে তুমি প্রতিনিয়ত নিজেকে ঠিক রাখলে, তখন ধরো শনিবারে বসলে শনিবারেই সে তোমার কাছে চলে এলো। কিন্তু এই আসার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা দিদি, একটা কথা বলো, এটা 21 দিনটাই কেন, মানে 21, 12 নয় কেন, 15 নয় কেন, 21 দিন? এটা তো বলাই হয়েছে যে 21 থেকে 43 দিন। আচ্ছা, এটা আমাদের বেদেতেও আছে। কোনো কিছু, যে কোনো মেডিসিনও দেখবে 3 সপ্তাহ ডাক্তার খেতে দেয়। 21 দিনের আগে কোনো বদ অভ্যাস তোমার লাইফ থেকে যাবে না, তোমার সু অভ্যাস লাইফে আসবে না। সাবকনসিয়াস মাইন্ডকে কোনো একটা কিছু বোঝাতে 21 days টাইম লাগে। আচ্ছা, সে তুমি ধরো কোনো নেশা করছো, সেটা ছাড়তেও তোমার 21 দিন সময় লাগবে। আবার তুমি কোনো কিছু যদি নেশা শুরু করবো মনে করছো, ওটাও তোমার শরীরকে নিতে 21 দিন টাইম লাগবে। ম্যানিফেস্টেশন অনেকে বলছে এই করো, এক্ষুনি করো, হয়ে যাবে না। ওইটা করার জন্য তোমাকে তো ওই প্রস্তুতিটা থাকলে হবে। একদম। আমি একদিনে ম্যানিফেস্ট করছি, সিরিয়াসলি পরের দিন হয়ে যাচ্ছে, বাট তার জন্য কিন্তু আমাকে অনেকটা প্রস্তুত হতে হয়েছে। মানে এটা অনেকটা সাধনার মতন আমাকে। এটা সাধনাই। আর এটা ওই চোখেই যে বলে না ডানা পড়ি, এরকম কিছু নয়, কিন্তু এটা একটা মারাত্মক পজিটিভ এনার্জি, একটা সাদা প্রচন্ড ব্রাইট একটা আলো,
এবং তার মধ্যে কিছু পার্পল মানে একটু বেগুনি রশ্মি থাকে, তোমাকে পরিষ্কার বোঝাতে দেবে, তোমার অনুভবের মধ্যে সে আসবে, কোনো একটা হাওয়া তোমার কাছে তোমার শরীরকে ভারী করবে এবং সেটা খুব ভালো লাগবে। এমন নয় কি সেই ভারী হাওয়াটা তোমার শরীর অসুস্থ করে দিল, তোমাকে এনার্জাইজ করবে, তোমার চারিদিকটা ভালো মনে হবে। যাকে তুমি কোনোদিন সহ্য করতে পারতে না তাকেও তোমার মনে হবে ঠিক আছে ও আমার বন্ধু, আচ্ছা তুমি ম্যানেজ করে চলে যেতে পারবে এবং অপোনেন্ট বুঝতেই পারবে না যে তুমি ওকে পছন্দ করো না। আচ্ছা মানে এতটাই পজিটিভ জিনিসটা তোমার মধ্যে তৈরি করে দেবে। কিন্তু তার জন্য তোমাকে একটা প্রস্তুতি নিতে হবে, নাহলে এই সবাই বলছে না এখানে এইটা ডাকো, এই মন্ত্র উচ্চারণ করো, এই করো, একটা মন্ত্র বলছে ডাকলে এঞ্জেল চলে আসবে, এগুলো কিন্তু আসে না। হ্যাঁ, আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে না, এরকম অনেক আমি আর এক জায়গায় বলেছি, আবার বলছি, যদি এটা হতো তাহলে রাস্তায় এত ভিখারি থাকতো না, হসপিটালে এত রুগী থাকতো না, এত মারদাঙ্গা থাকতো না, এত অর্থ কষ্ট থাকতো, এত শ্রেণী বৈষম্য হতো না। কারণ স্পিরিচুয়াল যারা কাজ করে তারা সহজে পায়, যারা ওরম করে না তারা সহজে পায় না। আচ্ছা এর পেছনে একটাই লজিক, ওরা কিন্তু সবসময় প্রস্তুত, তুমি একটা কিছু বলবে তোমার নির্দেশ মনে কাজ করবে, কিন্তু সেই বলার যে দুজনের যে কানেকশন, তোমার অরা স্ট্রং না হলে সে আসবেই না তো তোমার কাছে। এই যখন অরা স্ট্রং করার কথাটা বললে, অনেকের তো অরা ব্লকেজ থাকে এবং সেটাকে আস্তে আস্তে করে খুলতে হয়। মেডিটেশন করো। এইটার জন্যও কি শুধুমাত্র মেডিটেশনই নাকি মেডিটেশন এছাড়া আরো ছাড়া কিছু? কোনো রাস্তা নেই। ফার্স্ট পার্টি হচ্ছে মেডিটেশন, ধ্যান, যোগা, যাই বলো। আচ্ছা আর সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে একটু মেডিটেশন করো আর সূর্য নমস্কার করো, যে কোনো একটা পোজ করলেও যথেষ্ট, আচ্ছা কিন্তু করো। এবং সূর্য নমস্কারের প্রোগ্রামটা আমাকে সকালবেলাই করতে লাগবে, যখন হ্যাঁ। সূর্যোদয় হচ্ছে ঠিক হ্যাঁ, তখন। অস্ত গেলে করে কি হবে? কোনো লাভ হবে না। তখন তো চলে যাওয়ার জন্য বলছো যে তুমি যাও বাবা, এবার অন্ধকার হোক। সূর্য ওঠার সময় করতে হবে, ওই যে বললাম ম্যাক্সিমাম 6:30। আচ্ছা, ওটাও কি ওই ব্রাহ্ম মুহূর্তে করা যাবে, মানে যখন ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠে না, মানে ওই সময়টায় নয়, তাহলে সূর্যোদয়ের সূর্যটার পরে? টাইম আছে তো। ওই সূর্যোদয় মানে ধরো কোনোদিন 5:55 উঠছে, হ্যাঁ কোনোদিন হ্যাঁ হ্যাঁ। ওই সময়টা করো, সূর্য উঠছে দাঁড়িয়ে একটু নমস্কার করো না, তুমি 7 দিন করো, তোমার ঠিক শরীর চাইবে যে এখানে আমি যাই। তুমি 21 ডেজ করো, তুমি ওই সময় বিছানায় থাকতেই পারবে না, আমি গ্যারান্টি দিয়ে এখানে বলতে পারি। 21 ডেজ একবারে জোর করে, প্রথম প্রথম জোর করেই করতে হবে, হ্যাঁ হ্যাঁ। অটোমেটিক দেখবে তুমি তখন 5:30টায় উঠছিলে, তুমি 3:30 উঠে পড়ছো, অটোমেটিক বডি বলে দিচ্ছে যে অটোমেটিক। এবার ওঠো, তোমার পজিটিভটা দরকার, পজিটিভ কে না চায়? একদমই তাই। আর যখন শরীর দেখছে যে তুমি শরীরকে ভালোবাসছো, তোমার আত্মা দেখছে যে তুমি আত্মাকে ভালোবেসে ওকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছ, ভালো কিছু শেখাচ্ছ, সে তো তোমাকে তুলে দেবে। তোকে স্কুলে যেতে হবে, তোমার আত্মাই তোমায় তুলে দেবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে ঘুমোতে দেবে না। 21 দিন মানে হচ্ছে তোমার কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে গেল, এবার তুমি সাবকনসিয়াস সবকিছু করছো। তো তুমি যখনই দেখবে, ধরো আমরা একটা সেজে গুজে যখন আয়নার সামনে দাঁড়াই, কেউ বলুক না বলুক, তুমি তো নিজেকে একবার তোমার মনেই হয় একদম একদম, আজ তোকে খুব সুন্দর হ্যাঁ, লাগছে। এইটাই যদি ও দেখে যে প্রতিদিন তুমি ওকে নারিশ করছো, হ্যাঁ আত্মাকে নারিশ করছো, মেডিটেশন করা তো আর কিছু নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছে যেমন রোজ জল দেওয়া, শরীরকে রোজ ইয়ে করা, একদম। উইদাউট মেডিসিনে তুমি লাইফ কাটাবে, এটা যদি করতে পারো আচ্ছা তাহলে তোমার ওরা ভীষণ স্ট্রং হচ্ছে, তোমার তখন সবকিছুই ভালো লাগবে, তুমি তো লোকের কাছে তখন এঞ্জেল হয়ে উঠবে, যে দিদি তোমার কাছে গেলে, দাদা তোমার কাছে গেলে, মানে এটা কিন্তু অন্য কিছু নয়, তার সঙ্গে কথা বলতে ভালো লাগছে, তোমার কথা সবাই গ্রহণ করছে, এটাই কি অ্যাঞ্জেলিক পাওয়ার নয়? একদমই বলো, তাই। ঝগড়াও করছি না, কিছুই বলছি না, একটা সামান্য কথা বলছি, মানুষ মানে এটাই তো অ্যাঞ্জেলিক পাওয়ার। আলাদা করে আমার তো ডানার দরকার নেই যে, এবং আমার কাউকে বলবে না, মানে আমি এটা পছন্দ করি না, ঠিক আমি ভীষণ চুপচাপ থাকি, বেশি কথা বলি না, কিন্তু আমি জানি আমি যদি বলি মানুষ নেবে, আমি আমারটা কেন বলতে যাব যে আমি এই পারি ওই পারি ওই পারি, আমি কিচ্ছু পারি না, নাথিং, আমার দ্বারা কিচ্ছু হবে না, শুধু তুমি মেডিটেশনটা করো ভাই, দেখবো মানুষ শুনছে। তো এটাই কি পাওয়ার নয়? একদমই তাই। আমার তোমার কথা থেকে অনেকগুলো প্রশ্ন এবার মাথার মধ্যে ঘুরে বেড়াত হচ্ছে। একটা হচ্ছে, তুমি যেটা বলছিলে মানি প্রবলেমের কথা, আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখা যাচ্ছে কি, মানি অ্যাট্রাক্টিং ম্যাগনেট বা ব্রেসলেট এরকম কিছু একটা জিনিস থাকে। এই জিনিসগুলো কতটুকু কাজ করে, বা বর্তমান সময়ে যারা একটু অর্থ সংকটে রয়েছে তাদের জন্য কি পরামর্শ দেবে? প্রথমে আসি, যেটা তুমি বললে যে মানি ম্যাগনেট ক্রিস্টাল খুব কাজ করে, ভীষণ কাজ করে, কিন্তু বসে থাকলে হবে না, আচ্ছা ওটা পড়তে হবে, পড়ে কাজ করতে হবে, কিন্তু তোমার ব্লকেজ মারাত্মক কাটাবে, তুমি অনুপাতে কাজ করতে থাকো, ভীষণ কাটাবে, আর এর কোনো সাইড এফেক্ট নেই।
অবশ্যই তারা ক্রিস্টাল ধারণ করতে পারে। আচ্ছা। যেমন অনেকে গ্রিন অ্যাভেঞ্চুরিন, তার সঙ্গে পাইরাইট, তার সঙ্গে টাইগার আই মিলিয়ে একটা পড়ে। অনেকে শুধু পাইরাইট পড়ে, অনেকে শুধু গ্রিন অ্যাভেঞ্চুরিন পড়ে, অনেকে সিট্রিন পড়ে। এটা হচ্ছে ওই রুট আর ডেস্টিস দেখে ডিসাইড করে দেওয়া। কিন্তু পাইরাইট সবাই পড়তে পারে। আচ্ছা। পাইরাইটের জন্য আলাদা তোমাকে ন্যাটাল চার্টও বানাতে হবে না, কিচ্ছু করতে হবে না, পাইরাইট ধারণ করতে পারে। আর অর্থকষ্টটা আমাকে আগে জানতে হবে যে কি রকম অর্থকষ্ট। এবং অনেকের আবার আছে সব করছে, করে বলছে আমার টাকা জমছে না। হ্যাঁ। আমি এরম মানুষ এসছে আমার কাছে, তারা ভালো আলিশান ফ্ল্যাটে থাকে, ভালো গাড়ির ইএমআই চলছে, দিদি পয়সা থাকছে না। আমি বললাম একটা কাজ করো, বড় ফ্ল্যাটটা বেচে ছোট ফ্ল্যাট কিনে নাও, বড় গাড়ি বেচে ছোট বাড়ি, দেখবে তোমার কিছু পয়সা বাঁচবে। মানে সেটাও আমাকে দেখতে হবে যে সে ব্যয়টা কি করছে। ওকে। তো আর এবং অনেকের আছে যে ঠকে গেছে, তার জন্য আলাদা ক্রিস্টাল আছে, তার আলাদা অনেক রেমিডি আছে। আমাকে আগে মানুষটার কথা জানতে হবে যে পারপাসটা কি। আচ্ছা। তবে আমি বলবো যে পাইরাইট পড়ো, প্রচুর মানুষের হাতে রয়েছে। অবশ্যই এনার্জাইজ পড়ো, ওই শুধু ব্রেসলেটের মতো পরে থাকলে হবে না। এবং ওটাও ওই মাঝে মাঝে তোমাকে চার্জ করতে হবে মুনলাইটে করে থাকো, খুব ভালো। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমি দেখি আমার অনেক কলিগরা বলো বা বন্ধুরা বলো, অ্যামাজন থেকে অর্ডার করলো বা কোনো একটা সাইট থেকে অর্ডার করলো, করে ধরো একটা ক্রিস্টাল পড়লো বা একটা কিছু পড়লো পাইরেট, সেটা কি আদৌ কাজ করবে নাকি সেটাকে এনার্জাইজ করতে হবে। সেই প্রক্রিয়াটা ঠিক সার্টিফাইড কেন, কিনে এনার্জাইজ করো, করে পড়ো। এত মানুষ পড়ছে, তাদের তো কাজ হচ্ছে, এনার্জাইজ করতে হবে। যদি কোনো হিলারকে দিয়ে করাও তাহলে সে তার মতো করে দেবে, আর না হলে বাড়িতে স্যালানাইট প্লেটে রেখে এনার্জি দাও, তাতে হবে। ফুল মুনে রেখে এনার্জাইজ করো, তাতে হবে। বিভিন্ন পদ্ধতি আছে। এটা মোটামুটি ধরো ফুল মুনের নিচে কতটা সময় ধরে রাখতে লাগে? 4-5 ঘন্টা তো রাখতেই হবে। এবং এটা প্রত্যেকটা ফুল মুনে করতে লাগবে? না না না, তুমি পড়ো তোমার কাজ অনুযায়ী। অনেকে আছে প্রত্যেকটাতে করে। আমি যেগুলো আমি দিই ব্রেসলেট, মোটামুটি আমি বলি 4 মাস কিছু করতে হবে না, তারপরে আসো আমি আবার করে দেবো। আচ্ছা। তো এরম ভাবে চলছে। প্রত্যেকটাতে যে করতে হবে তা নেই। এবং এখানেও মানুষের একটা ভুল ধারণা আছে। অনেকে আমাকে বলছে দিদি আমার বাড়িতে তো পূর্ণিমার আলোর চাঁদ ঢোকে না, আর আলো ঢোকে না, আমি কি করবো? আমি বললাম বৃষ্টি পড়লেও সেদিন পূর্ণিমা, তিথিটাই হচ্ছে মেন। যে তুমি ঠাকুরের কাছে রাখলেও ওই এনার্জিটা তো পাচ্ছে। ওই লাইটের নিচে না ধরলেও হয়। হ্যাঁ, মানে একটা পজিটিভ জায়গায় রাখ। ধরো আজকে যদি আমি বলি অমাবস্যা, যদি প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাহলে কি আজকে অমাবস্যা নয়, নাকি আজকে পূর্ণিমা নয়? অমাবস্যা তো তিথিটাই হচ্ছে মেন। আচ্ছা আচ্ছা। তিথিতে তোমাকে ওই 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 রেমেডিটা করতে হবে, ওটা করতে হবে। করলেও অটোমেটিক এনার্জি হয়ে যাবে। এবার যদি কেউ মুনলাইটে দিতে চায়, যেমন আমি নিজে মুনলাইটের দাঁড়াই, ক্রাউন চাকরাতে মুনলাইট লাগালে ভীষণ পজিটিভ এনার্জি আসে। এগুলো তো অটোমেটিক, এগুলো তো ইউনিভার্সাল একটা রে, আমি নিতেই পারি। আমি নিই, প্রত্যেক পূর্ণিমাতে নিই আমি। আচ্ছা আচ্ছা। রাত্রে ক্রাউন চাকরাতে মুনলাইট, এবং অনেকক্ষণ ধরে নিই। আচ্ছা। এবং ওই সময় ধ্যানের প্রচন্ড একটা ভালো ইচ্ছা জাগে, এবং স্কিনে বলো, এনার্জিতে বলো, অনেক অনেক এফেক্ট পড়ে। মুনের এনার্জি অনেক তোমাকে পজিটিভ দেবে, কিন্তু সেটা জানতে হবে। ওটা ফ্রিতে পাই বলে আমরা কেউ নিই না। এটা ওটা মাখি, মাথায় তেল মাখি, করি। ওটা তো ফ্রিতে পাই, ফ্রি জিনিস আমাদের কোনো গুরুত্ব নেই, কিন্তু ফ্রিতে ভীষণ ভালো জিনিস পাই। আচ্ছা। মানে এটা এখন আয়ুর্বেদিক অনেক জায়গায় বলছে, যারা এ নিয়ে কাজ করছে, যে একটু মুনলাইটে বসবেন। এটা আমাদের বলতে হচ্ছে, কিন্তু কোনো দামি কসমেটিক্স কিনতে বলতে হচ্ছে না। তার থেকে মুনলাইটে তুমি বসো, সিরিয়াসলি। আমি নিজে দেখেছি, আমার মুখে ভর্তি পিম্পল ছিল। আগে তো আমি ম্যানিফেস্ট করতাম, বা আমার অনেক কিছু ব্যাপার আছে। আর এই মুনলাইটে থেকে না একটা আলাদা রকম নিজে পাই। মাথার যন্ত্রণা বলো, এই বলো, মানে গায়েব। তো আমি ফ্রি জিনিসটা কেন কাজে লাগাবো না? আর ওটা তো সবাই সমান পাবে। একদমই। আমি স্পিরিচুয়াল হিলার বলে আমি আলাদা পাবো, তুমি আলাদা পাবে, এখানে তো কোনো নেই। তুমি তোমার ঠিক ওটা পাবে, বরঞ্চ আস্তে আস্তে তোমার ক্রাউন চাকরা অনেক যদি অ্যাক্টিভেট হয়, মুনলাইটে যদি ওটা পজিটিভ করতে পারো, ক্রাউন চাকরা থেকে প্রত্যেকটি চক্র আস্তে আস্তে হিল হবে। তাহলে তোমার রোগ ব্যাধি কমবে। একটা কোন চক্রটা উইক, কোনটা আমি তো জানি না। তাহলে আমার কি করতে হবে? ক্রাউন চাকরা থেকে আস্তে আস্তে যদি আমি রোজ প্রত্যেক পূর্ণিমা একটু করে যদি চার্জ করতে থাকি, ওই সময় একটু জল রেখে দিই কাঁচের পাত্রে, সেই জলটা যদি প্রত্যেক দিন একটু করে খেতে থাকি বা চানের জলে দিতে থাকি, তা আমার আস্তে 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 আমার কি বলে অরাগটা বা চক্রগুলো তোমার হিল হতে থাকছে। তাহলে কি হলো, একটা সময় যে চক্রটা উইক ছিল সেটা অটোমেটিক কোন সময় হিল হয়ে গেছে, তুমি সুস্থ হয়ে গেছে, মানসিক ভাবে সুস্থ হয়ে গেছে। এই যে চক্রের কথাটা বললে, আমাকে বলে যে
চক্রগুলো যদি কারো কোনোটা উইক থাকে বা এগুলোর জন্য কি আলাদা করে কোনো ক্রিস্টাল রয়েছে? হ্যাঁ, মানে প্রত্যেক প্রত্যেকটা চক্রে আলাদা। চক্রের জন্য এটা যদি একটুখানি আমাদেরকে এক্সপ্লেন করো। রুট থেকে ক্রাউন মানে 7টা রং ধরা হয়। হুম। যেমন রামধনুর 7টা রং, হুম। বেনি আসহ কলার, ঠিক তেমন আমাদের চক্রেরও 7টা কালার। যদি আমি বলি রুট চক্র লাল, তারপরে রেড জাসপার। যদি আমি বলি নাভি চক্র, ওটার কালার হচ্ছে এই কালারটা, অরেঞ্জ, অরেঞ্জ। কমলা। হ্যাঁ, কমলা। এটা ত্যাগের প্রতীক। এটা ক্যারামালাইন বা এই ধরনেরও মানে অরেঞ্জ জাসপারও পাওয়া যায়। আচ্ছা, সেটা একটা। আচ্ছা, তারপরে চলে আসি আমার যেখানটা আমাদের স্টমাক থাকে বা খাদ্য যেখানে পরিপাক হয়, স্বাদিষ্ট। ছা থাকে, ওইটার কালার হচ্ছে ইয়েলো। তার মানে আচ্ছা। সিট্রিন বা ইয়েলো জেড। ওকে। তারপরে আসছি আমি হার্ট চাকরা। হুম। হার্ট চাকরার কালার হচ্ছে গ্রিন। তাহলে আমি গ্রিন অ্যাভেঞ্চুরিন বা গ্রিন জেড নিতে পারি। তারপরে আসছে আমাদের থ্রোট চাকরা। হুম। থ্রোট চাকরার কালার হচ্ছে এইটা, আকাশি যাকে বলা হয়, বা আকাশি, ফিরোজা যাই বলা। তো এটা হচ্ছে ওর জন্য ফিরোজা। আচ্ছা, তারপরে আছে থার্ড আই চাকরা। হুম। থার্ড আই চক্রের কালার হচ্ছে ব্লু, মানে স্যাটার্ন এর দিকটা বলা হয়। তাহলে এটা হচ্ছে ব্লু জারকান, অনেকেই পড়ে, জানো তুমি, অনেকেই পড়ে। আর ক্রাউন চক্র, তারপরে হচ্ছে ক্রাউন চক্রা। ক্রাউন চক্রা হচ্ছে পার্পল, হুম। মানে অ্যামেথিস্ট। আচ্ছা। এই হচ্ছে পরে। এছাড়া আরো বহু ক্রিস্টাল আছে যেগুলো লাইফকে ভালো করে এবং চক্র হিলিং করে না, বাট লাইফকে অনেক শুধরে দেয়। চক্র হিলিং এর এইগুলোই: রেড জ্যাসপার, ক্যারামেলাইন, সিট্রিন, গ্রিন অ্যাভেঞ্চুরিন, ফিরোজা, ব্লু জারকান, পার্পল। এবং এইগুলো তো তুমি বললে যে যেটা 7টা বা 6টা, এগুলো কি একসঙ্গে পড়ে নাকি একটার মধ্যেই সবগুলোকে নিয়ে ধারণ করা তোমার তো যায়? সব চক্র তো তোমার উইক, তুমি জানো না কি উইক। আচ্ছা। ধরো কোমরে লোয়ার পোর্শনে ব্যথা, রেড জ্যাসপার পড়ো, বহু লোক উপকৃত। আচ্ছা। এবার অনেকে আছে মাথা গরম, বুঝতে হুম, পারছি না, মাথাও যন্ত্রণা, মাথাও গরম। আমি একেবারে বলি একটু ডিপ কালারের, এই নয় এই অ্যামেথিস্ট আর নয় ব্লু জারকান বা লেফিস, কিন্তু খুব কাজ করে। লেফিসটা আমি অনেক সময় সাজেস্ট করে থাকি, আচ্ছা, লেপিস আচ্ছা। লেজুলি। ওটা কিন্তু তোমার ক্রাউন এবং থার্ড আই দুটোই কিন্তু খুব অ্যাক্টিভ করে দেয়। তো এইগুলো করলে হয়ে যায়। যেমন যাদের থাইরয়েড, হুম। তারপরে এই যেমন আমার গলা বসে গেছে, এরম এরম অনেকের এরম এটাও থাকে। বা অল্পেতেই দেখবে থ্রোট ইনফেকশন হয় প্রচন্ড। হুম। হ্যাঁ, হুম। হুম। তাদের কিন্তু ফিরোজা এটা পড়লে কিন্তু আচ্ছা। ভীষণ ভালো ফল হয়। মানে ওই স্টেজে তোমায় পৌঁছতেই হবে না। এছাড়া ব্যক্তি বিশেষের আলাদা আলাদা সমস্যার আলাদা আলাদা ক্রিস্টাল আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, মানে এই যে ধরো যেই ক্রিস্টালের কালার গুলো বললে, এগুলো ধরো কেউ এখন ধরো একদম ইমিডিয়েটলি কিনতে পারছে না, ওর ক্ষেত্রে কি অন্য কোনো ঘরোয়া রেমেডি হতে পারে? বা ধরো ওই কালারের কোনো একটা ড্রেস পরা, হ্যাঁ, ওই কালারের হ্যাঁ, কিছু একটা পরা। কালারের এফেক্টটা তোমার দরকার। তুমি বালিশের ওয়ারও কিন্তু ওই কালার করতে পারো, আচ্ছা, মানে যার জন্য যেটা যার দরকার জন্য সেই যেটা অনুযায়ী। ভীষণ। তো একটা ঘরকে মোটামুটি পজিটিভ রাখার জন্য কি কি কালার, বা ধরো ওয়াল কালার, আমি এবার যদি একটু হালকা করে যদি বাস্তুর ভেতরে যদি জিনিসটাকে ঢোকাতে চাই, তাহলে ঘরের কালার গুলোকে কিরম ভাবে হালকা করতে কালার পারি? করো সবগুলো ঘর আজকাল। একদম বেডরুম থেকে হ্যাঁ, শুরু করে আজকাল সব। এই যে মাল্টি কালার, ডিপ কালার, এগুলো কিন্তু বাচ্চাদের মনে ভীষণ নেগেটিভ এফেক্ট ফেলে। খুব লাল, আমাদের রুট চক্র লাল, ঠিক আছে, হুম। কিন্তু তারও একটা দিক আছে। বেডরুমে কখনোই লাল কালার একদম উচিত নয়, একদম উচিত নয়। তাহলে বেডরুমের জন্য কোন কালারটা? বেডরুমে ইয়েলো, হালকা ইয়েলো, হোয়াইট, হোয়াইটের উপর আর কিছু হয় না, আচ্ছা। বা একদম হালকা পার্পল। হুম। অনেকে আছে এত ডিপ দিয়ে দেয়, সেটাও দেখবে চোখে লাগে। এবং আচ্ছা, আচ্ছা। তুমি দেখবে ঘরটা অন্ধকার অন্ধকার লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একটা জায়গায় ঢুকবো, ঢুকেই যদি আমি প্রথমেই আমার অন্ধকার মনে হলো, তাহলেই তোমার এনার্জি ওখানে হাফ ডাউন হয়ে গেল। দেখবে এটা হয়, একটু ঢুকেই মনে হচ্ছে ওই বাড়ির এই কোনটা। আমার এটা তো ভীষণ হয়। মানে এত ডিপ করেছেন কেন, মানে কারণটা কি? কারণ নেই কোন, ওদের পছন্দ। তারপরে এক একটা দেয়াল এক এক রকম। হ্যাঁ। তুমি তো তোমার মস্তিষ্ক একটা নিতে নিতেই আর একটা অন্য, আর একটা নিতে নিতে আর একটা অন্য। এবার ধরো সেই বাড়িতে যদি কোনো বাচ্চা বড় হয়, সে ফ্রিকিল মাইন্ড হবে, কারণ সে তো সে তো স্থিরই করতে পারছে না কি নেবো। হালকা কালার রাখো, অরেঞ্জ কালারটা বেশি করে ডাইনিং এ, রান্নাঘরে রাখো। এটা ত্যাগের প্রতীক। খাওয়া দাওয়ার দেখবে আগেকার দিনে কিন্তু হলুদ আর অরেঞ্জ কিন্তু রান্নাঘরের রং হতো। হুম, 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 হুম। কেন হতো? তোমাকে একটা মজার গল্প বলি, আমি তোমার কথাটা শুনবো, তার মাঝে একটুখানি কাটছি। এবারে আমাদের রান্নাঘরে যখন টাইলসটা সেট করা হয়, আমার আর মায়ের মধ্যে তুমুল যুদ্ধ। মা বলছে যে না রেড করবে, আমি বলছি না আমি ইয়েলো করব। এই নিয়ে ঝগড়া করতে করতে তারপর মোটামুটি একটা মানে দুটো মিলে একটা কালার তৈরি হয়েছে, ওই রকম একটা কালারকে আমরা রাখলাম ওটা করো, আলটিমেটলি। ইয়েলো, ইয়েলো তো চলেই, ছেড়ে দাও, আচ্ছা। ইয়েলো চলে।
আর বাথরুমে সবসময় ব্লু, যেহেতু আর্থের কালার ব্লু, জলের কালার ব্লু আমরা জানি, তো ওখানে ব্লু ইউজ করো। আচ্ছা। গ্রিন, যেখানে ছেলে মেয়েদের ঘর হবে হালকা গ্রিন, পড়াশুনোর ঘর হালকা গ্রিন, মাস্টার বেডরুম, বাবা মায়ের বেডরুম, কাপলের বেডরুম সবসময় হোয়াইট করো বা হালকা পার্পল করো, ইয়েলো হালকা ইয়েলো করো, ইমেজটাই অন্য আসে। তুমি দেখবে একটা খুব ডিপ রং দেখছো আর একটা হালকা রং দেখছো, তোমার কিন্তু নজর হালকা রঙেই যাবে বারবার, ওটাকে তুমি অ্যাভয়েড করবে। তার কারণ ওটা আমাদের তৈরি করা। প্রাকৃতিক কালার কিন্তু অনেক, বিটের রং যথেষ্ট গাঢ়, কিন্তু আমাদের খারাপ লাগে কি, কিন্তু ওই বিটটা যখন তুমি নিজে তৈরি করে দেয়ালে দেবে তোমার আর দেখতে ইচ্ছা করবে। তো এটা সবসময় হালকা রাখো, মানুষকে মানে ভেতর থেকে শান্তি আসছে, হালকা রং সবসময় শান্তি প্রতীক। আমি এবার একটুখানি ওই জায়গাটায় ঢুকতে চাইবো। এই যে নাম্বারগুলো আগে আমরা বলেছিলাম যে ধরো 777, 1111 বা 555, অ্যাঞ্জেল নাম্বার, এই নাম্বারগুলোর মাহাত্ম্যগুলো যদি একটু বলো, বা এগুলো দিয়ে আমরা কিভাবে আমাদের কাজকে ম্যানিফেস্ট করতে পারি বা একটু ভালো কিছু উদ্ধার করতে পারি? এর এর বিবরণ বিশাল, এখন দিতে গেলে 1 বছর লেগে যাবে। যাই হোক, তো ধরো রিপিটেড একই নাম্বার যদি রিপিটেডলি দেখো তাহলে তার ভ্যালু। আচ্ছা। তুমি এখন এই 111 দেখলে, 1 ঘন্টা পর 777 দেখলে, 1 ঘন্টা পর 222 দেখলে, কাজ হবে। এরম তো চারিদিকে হাজার নাম্বার। হ্যাঁ। আর আমাদের এমন একটা ব্রেন কাজ করে, তুমি খুঁজবে, যেই দুবার তুমি 333 দেখলে এবার খুঁজছো কোথায় 333, কোথায় 33, দেখতে দেখতে তুমি 777 দেখলে, 222 দেখলে, মাথার মধ্যে এলো অ্যাঞ্জেল আমাকে নাম্বার দেখাচ্ছে, না না খুঁজে সামনে চলে এলো এবং একটাই নাম্বার আচ্ছা। রিপিটেডলি কয়েক সঙ্গে আসছে, তুমি দেখবে তার তুমি কিন্তু নিজের লাইফের মানে খুঁজে পাবে। যেমন ধরো যদি আমি 333 বলি, 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা, তো 3 তোমাকে গুরু বলছে যে তোমার নিজেকে একটু ঠান্ডা করতে হবে, নিজের আঙুল তুলে গুরুজনের সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে, মেজাজ কন্ট্রোল করতে হবে, এবং কোথাও না কোথাও তুমি নিশ্চয়ই ভুল সিদ্ধান্ত নিচ্ছ, সেটাকে তোমাকে সামলাতে হবে। গুরু আমাদের এইগুলোই বলে তো। বা তুমি ধরো কোনো একটা শিক্ষা, কোনো একটা আরো বেশি এডুকেশন করবে ভাবছো কিন্তু তুমি করতে পারছো না, বা কোনো এডুকেশনাল কোনো ব্যবসা শুরু করবো ভাবছো সেটা পাচ্ছ না, বা তোমার অর্থ কোথাও ব্লকেজ হয়ে আছে, তুমি বুঝতে পারছো না যে কিভাবে আমি সেটাকে পাবো বা এ করবো। 333 এগুলোই বলে সবসময়। এবার রিপিটেডলি ধরো তুমি 1 সপ্তাহ ধরে তুমি না চাইতেই 33 তোমার সামনে চলে আসছে, বা কোনো লেখা এমন আসছে যার মধ্যে জুপিটারকে নিয়ে অনেক কিছু লেখা তুমি দেখতে পাচ্ছ, তাহলে বুঝতে হবে, তুমি তখন একটু ভাবো যে আমার এই সংক্রান্ত কি কিছু চলছে, বা ইনিশিয়ালি না অনেকটা লাভেরও একটা আসে রিপিটেডলি 333 দেখলে। আচ্ছা। তো এইভাবে তোমাকে দেখতে হবে। তুমি 777 দেখলে, 999 দেখলে, এরকম মানে করে হবে না। নাম্বারটা আসে মানে আমাকে ওটা রিলেটেড কোনো একটা কিছু করতে লাগবে এবং ওইটা নিয়ে আমার তখন ভাবতে ইয়েস, হবে যে যেমন কি চলছে। যেমন আমি যদি বলি 999, মানে একটা শেষ, বললাম এই 9-এর বছর, মানে 9 হচ্ছে একটা শেষ হয়ে আর একটা শুরু। তার মানে কোথাও তুমি রিলেশনশিপ হোক, ব্যবসা হোক, একটা জায়গা ছেড়ে আর একটা জায়গায় হোক, হয়তো তোমার থট প্রসেসে আছে কিন্তু তুমি ডিসিশন নিতে পারছো না, বারবার তোমাকে 999 দেখতে হবে। আজকে দেখলাম এই মঙ্গলবার, বুধবার আমি 77 দেখলাম, তারপরে 88 দেখলাম, গিয়ে আবার বুধবারে গিয়ে পরের বুধবারে গিয়ে 99 দেখলাম, সেটা নয়। রিপিটেডলি 999, সে ঘড়িতে তুমি তাই দেখছো, ফোনে কোনো একটা মেসেজ এলো, এমন একটা কেউ হয়তো 9 দিয়ে তোমাকে কিছু বলছে, মঙ্গলের কোনো খবর তোমার কাছে বারবার চলে আসছে, বুঝতে হবে তোমাকে কিছু একটা বার্তা দিচ্ছে। এঞ্জেল নাম্বারের এটা একটা মারাত্মক একটা পজিটিভ দিক, যে একই নাম্বার বারবার দেখছো, বারবার নাম্বার একই জায়গায় দেখছো সেটা নয়, একই নাম্বার বারবার দেখছো, এর কিন্তু প্রচন্ড একটা অর্থ আছে, আর তো আছেই আছে, এর কোনো মানে এর কোনো বিকল্প নেই, অর্থ আছে। আমি তোমাকে একটা ঘটনা শেয়ার করতে চাইবো। আগে ধরো আমার কয়েকজন বন্ধুকে দেখতাম হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে 111 দিয়ে, মানে ওরা দেখলেই হয়তো ওটাকে একটা স্ক্রিনশট নিয়ে একটা স্ট্যাটাস শেয়ার করলো বা ইত্যাদি করলো। তো আমি বলতাম এগুলো কিভাবে হয়, আমি তো দেখি না, আমি তো দেখতে পাচ্ছি না। এবং আমি কখনো ওটা দেখার জন্য যে ঘড়ির দিকে আচ্ছা বাজছে এবার দেখি ঘড়িটা নিয়ে 11 দেখলাম, ওটা আমি কখনো করিনি, ওটা করার দরকার নেই, আমি জানি ওটা করে। এবার এরকমও আছে, এই কি হয়েছে, ওই দেখ 333, আমি তুই কি খুঁজছিস নাকি, মানে এরকম মানুষের সাথে আমার হয়েছে। তারপরে আমার হয়তো চেম্বারে ঢুকছে, বেরিয়ে চলে গেল, আমার যে থাকে যে কাকলি বলছে দিদি ও না দৌড়ে চলে গেল, এবার যখন পরে আবার এসছে বলছে একটা গাড়ি গেল 777, আমি দেখতে চলি, ওরম ভাবে হবে না, বলছে দিদি তুমি, আমি কোথাও বলিনি,
তোমার এই যে তুমি বলছো না স্ট্যাটাস দিচ্ছে দেখছো, তুমি তো অযাচিতই দেখছো, তার মানে ওটা তোমাকেই কিছু বার্তা দিচ্ছে। আচ্ছা। যারা স্ট্যাটাসে দিচ্ছে তাদের বার্তা দিচ্ছে না, কিন্তু মানেটা বোঝো। তুমি তো একটা বন্ধুর দিয়েছে স্ট্যাটাস, তুমি দেখে নিলে, তার মানে তোমাকে কিছু বলতে চাইছে। যে আমি দিলে আমাকে কিছু বলতে চাইছে, কারণ আমি তো নিজে স্ক্রিনশট তুলে নিজে দিয়েছি, আমাকে আর কি বলবে। এই প্রকারভেদটা বুঝতে হবে। হ্যাঁ। এইখানেই মানুষের সমস্যা। আমি তো থ্রি দেখলাম, আমার কিছুই হলো না। আরে তুমি কদিন দেখছো, কোথায় দেখছো, নিজে দেখেছো কিনা, খুঁজেছো কিনা, সেটা দেখতে হবে তো। মানে এটা নিয়ে আমার প্রচুর প্রচুর কাহিনী আছে আমার। এবার যেটা বলছিলাম আর কি তোমাকে, ধরো ওরা স্ট্যাটাসে দিল, আমি দেখতাম, আমি বললাম ধুর এরম হয় না, এটা হয়তো ওরা জেনে বুঝে এরমটা করছে আর কি। এবার না রিপিটেডলি আমার সঙ্গে তাই হতো। আমি ধরো মোবাইলটা নিলাম, আমার আরে 111, তারপরে ধরো 2 দিন পর আবার 1। হয়তো তুমি ভুলে গেছো, হ্যাঁ, ভুলে কিন্তু গেছি তোমাকে ঘুরে ফিরে। দেখাচ্ছে। এটাই হচ্ছে অ্যাঞ্জেল নাম্বারের। এবার ধরো তুমি একটা বলে না যে ধরো ওই রিলেটেড কোনো একটা ছবি আমার সামনে আসে, ইয়েস, এবং এক্স্যাক্টলি আমার ওই ছবি সামনে আসতো, রবির একটা ধরো একটা ইয়েস, ছবি সামনে আসলো, এবং বারবার না ওই ছবিটাই আমার সামনে আসছে। হ্যাঁ, এটাই হচ্ছে বার্তা। তো এবার এটা থেকে আমি কি বুঝবো যে মানে আমাকে কি তোমার কোনো বলতে নতুন চাইছে? শুরু, নয় রিলেশনশিপ, নয় বিজনেস, নয় তোমার মানে কোনো না কোনো দিক থেকে তোমার নতুন শুরু মানে নতুন কিছু একটা রাস্তা একটা নতুন তৈরি ভাবেই হচ্ছে। শুরু হচ্ছে ইয়েস, সব দিক থেকেই। এটা বুঝতে হবে। খুঁজে খুঁজে তোমার এঞ্জেল নাম্বার দিলাম না। এরমও আমার ক্লায়েন্ট আছে, পেশেন্ট আছে, কোথায় কবে দেখছে ডায়েরিতে নোট করছে। আমি বলছি পাগল হয়ে গেছে নাকি? বলছে না দিদি, এই 24 বার হয়ে গেছে। আমি 24 কেন, 2040 বার দেখলেও তোমার কোনো কাজ হয় না। এবং ওর যে ড্রাইভার, যিনি, সেই ভদ্রলোক আমাকে আড়ালে বলছে উনি তো খুঁজছেন এই থামে, ওই ওই কি বলে হোর্ডিং এ। আরে তাহলে হবে না, মানে আবার এরকমও বলে ফেলছে, এমা একটা এত দূর এলাম একটাও দেখতে পেলাম, তারপরে তো সে খুঁজছে। ওরকম করলে হবে না। মানে এই যে তুমি বলছো অযাচিত ভাবে চলে আসা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধরো কেউ তোমাকে কথা বলছে, ওই সংক্রান্তই একটা কথা বলে ফেললো, কথার পরিপ্রেক্ষিতে চলে এলো, তুমি সামনে বসে আছো, তোমার সামনে দেখতে পেয়ে গেলে। এই হচ্ছে, মানে ধরো তুমি টাকায় ধরো গুনছো, এতগুলো গুনলে কিন্তু একটা নাম্বারে তোমার চোখটা আটকে গেল। বারবার তো যাচ্ছে। এই হচ্ছে রিপিটেড সংখ্যা। রিপিটেড মানে নয় এই নয় কি তুমি সব সংখ্যা বারবার দেখছো, সে তো ওইরকম সংখ্যা তো প্রচুর, এখন তো প্রচুর ফোনে আছে। ফোনে ওরকম সব সংখ্যা, তাহলে সবাই কিছু না কিছু বার্তা দিচ্ছে না। একই সংখ্যা রিপিটেডলি বেশ কিছুদিন ধরে অযাচিতভাবে তোমার সামনে চলে আসা মানে কিছু বার্তা দিচ্ছে। আচ্ছা, একটা মজার প্রশ্ন করতে চাইবো। শনির আর রবির তো মোটামুটি একটা, যদ্দূর শুনেছি আর কি, যে সাপে নেউলের একটা হ্যাঁ, ওই ব্যাপার যে বাবা থাকে ছেলে আর বলা কি। হয়। হ্যাঁ। তো ওদের ক্ষেত্রে 26টা কিরম যাবে? ওরা ধরো ওদের দুজনকে মিলে কোনো একটা কাজ করতে হচ্ছে বা একসঙ্গে থাকছে, এরম ব্যাপারে কি খুব সাজেশন? ডিফিকাল্ট। আমার এসে হচ্ছে কালকে আমি এক ক্লায়েন্টকে এটা বললাম, ওকে একটা মানে একটা নির্দিষ্ট এঞ্জেল আমি সাজেস্ট করলাম যে তোমার বছরটা তোমার, মানে ও ডিসিশন নিতেও পারছে না, এবং আমি জানি আরোই নিতে পারবে না। এই সামনের বছর তো আরো ডিফিকাল্ট। 2026 স্যাটার্ন যাদের যদি ডেস্টিনি হয় তাহলে খুব চাপ। আমি বলবো একটু মাথা ঠান্ডা রেখে, যদি খুব না অসুবিধে থাকে 26টা কাটিয়ে নিয়ে 27-এ গিয়ে ভাবো। আচ্ছা, 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 টাকা ধার দিও না, বা খুব অ্যাগ্রেসিভ হয়ে কোনো কিছু করো না, তাহলে কিন্তু কোর্ট কেসে জড়িয়ে পড়তে পারো। আচ্ছা। যাদের স্যাটার্ন, যাদের Saturn যাদের। ডেস্টিনি, বা 45 বছরের ওপরে হলে, আর হুম, নয়তো যদি রুট যাদের, এদের তো একটু চাপ আছে। অন্য ক্ষেত্রে নয়, ওই যে ধরো আমি মেজাজ নিয়ে ফেললাম, আমি বুঝলাম না কোথায় নিচ্ছি। হুম, হুম, আর এখন তো দেখছো সোশ্যাল মিডিয়ার যুগে কোথায় কি কখন হুম, হুম, কি হুম, ভাইরাল হয়ে যাচ্ছে, কি রেকর্ডিং হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো আমাকে আমাকে সতর্ক থাকতে হবে। আমার কিন্তু কোর্ট কেসের সম্ভাবনা আছে যদি আমার রুট 8 বা ডেস্টিনি 45 বছরের পরে 8 থাকে, তাহলে কিন্তু এক। আর কিছু যদি ভাবছে যে নতুন ব্যবসা শুরু করব বা কোথাও লোন নেবো ব্যাংক থেকে, তাহলে কিন্তু একটু আটকে যাও, খুব যদি অসুবিধে না থাকে। মানে যাদের নাম্বার 8 যে হ্যাঁ চলে যাচ্ছে এই 2026-এ আর নয়, যেরাম চলছে চালিয়ে নাও। আচ্ছা, আচ্ছা। 27-এ আসলে 27, 28, তারপরে তো ভালোই চলবে। ওদের তো একটুখানি বুঝে চলতে হবে। একটা প্রশ্ন, এটা অনেকে আমাকে বলেছে তোমাকে জিজ্ঞেস করার জন্য। হ্যাঁ, এই গেল। সেটা হচ্ছে, ধরো বাড়ি ঘরে আমরা যখন ধরো এ ঘর থেকে ও ঘর যাচ্ছি বা এদিকে সেদিকে, ধরো হঠাৎ করে মাথায় একটা টিকটিকি পড়লো, বা কাঁধে একটা টিকটিকি পড়লো, বা পিঠে পড়লো, এগুলোর তো বিভিন্ন রকম মিনিং হতে পারে। এবার কোনটার জন্য কি করা? আচ্ছা, টিকটিকি বা দোষ করলো কি, আমি যদি বলি, এগুলো কুসংস্কার অনেক বেশি। আচ্ছা। অনেকের অনেক ধর্মে আছে টিকটিকিকে তারা মান্যতা দেয়, বাট আমাদের ধর্মে খুব একটা টিকটিকিকে মান্যতা দেওয়া হয় না। তবুও আমি বলবো, অনেকে আবার বলবে যে এটা বড্ড বেশি ইললজিক্যাল হয়ে গেল, দিদি এই বলে দিল ওই বলে দিল।
যেটা শুনতে ভালোবাসে সেটা বলি। যদি যদি পুরুষ হয়, মানে যদি মেল পার্সন হয়, তাহলে যদি টিকটিকি পরে ডান দিক দিয়ে চলে যায় তাহলে সেটা মোটেই অশুভ নয়, শুভ জিনিস। আর যদি ফিমেল পার্সন হয় তাহলে তার যদি বাঁদিক পরে যদি বাঁদিক দিয়ে চলে যায় তাহলে মোটেই অশুভ নয়, শুভ। মানে ডান দিক আর বাঁদিক, মেল আর ফিমেল। আর যদি ঠিক অপোজিটটা হয় তাহলে একটু হলেও শরীর খারাপের একটা বার্তা তো দিয়েই যায়। আচ্ছা, এটা অন্য কিছু করে না কিন্তু। শরীর খারাপের বার্তা। আর একটা জিনিস হয়, ব্যালেন্স, মানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, হার্ট অ্যাটাক, এই ধরনের। কারণ টিকটিকি তখনই পড়ে যখন সে ব্যালেন্সটা হারিয়ে ফেলে। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। এটা বলা হয় যে এগুলোর একটু সতর্ক থাকতে। আরেকটা বিষয়, এটা জাস্ট একটা সিচুয়েশন তোমার সামনে তুলে ধরছি। ধরো কোনো একটা বিশেষ দিন বা কোনো বিশেষ দিন নয়ও বা ধরো আমরা ঘরে প্রদীপ দেখাচ্ছি এবং দেখতে দেখতে আমরা যেরকম দেখি একটা কাপড়ের সিরিয়ালের মধ্যে হঠাৎ করে প্রদীপ নিভে গেল এবং জীবনে অশান্তি দুঃখ সব নেমে আসলো। এইটা কতটুকু সত্যি হয়? মানে প্রদীপ নিভে গেল বলতে ধরো মানে আরতি করছে, করতে করতে প্রদীপটা নিভে গেল হঠাৎ করে, কোনো হাওয়া নেই কিছু নেই, এমনি দুম করে হয়তো সেটা নিভে গেল এবং এরপরে হয়তো ঘরে কিছু ধরনের অশান্তি বা ঝুট ঝামেলা, কারোর মারা যাওয়ার খবর ইত্যাদি শুরু হলো। আমরা সিরিয়ালও দেখে থাকি, এরকমটাই হয়। এরকম কেসে কি করা তখন? যদি এরকম কিছু একটা ঘটে যাচ্ছে তখন সেটাকে কি আগে থেকে আমার কিছু কিছু একটা বার্তা দিতে চাইছে? যদি দিতে থাকে তাহলে আমি সেটাকে কি কোনো প্রতিকার করতে পারবো? না, দেখো, প্রথম হচ্ছে প্রদীপ নিভে যাওয়াটা একটা অন্য, এটা তুকতাক বা ওইসব কিছু নয়। বাড়িতে কোথাও নেগেটিভ এনার্জি আছে যেটা ওই শুভ জিনিসটাকে করতে দিতে চাইলো না, তার মানে কোথাও না কোথাও ইঙ্গিত আছে যে বাড়িতে একটা কিছু ঘটবে। এখন আচ্ছা। কি ঘটবে সেটা তো আমরা জানি না, হুম, হুম, বিধাতা কি বলছে। আমি বলবো ওই ওর চক্করে না পড়ে একটা ছোট্ট করে সম্ভব হলে যজ্ঞ করে নিন। যজ্ঞ মানে ওই হোমকুণ্ডতে, যেমন আমাদের বাড়িতে যেমন হয় সত্যনারায়ণে বা কোনো কিছুতে যে আমাদের যে হোম হয়, হুম, ওই একটু হোম করে নিন। আচ্ছা। হোম, এবং বাড়ির যে কর্তা বা কর্ত্রী ওদের নামে একটু সংকল্প করে হোম করে না, যদি সম্ভব হয়। এবার এটা সবারই মোটামুটি সম্ভব হয়। যদি একান্ত সেটাও সম্ভব না হয় তাহলে প্রতি মঙ্গলবার অন্তত 7 সপ্তাহ হনুমানজির মন্দিরে গিয়ে পান আর সুপরি অর্পণ করে আসো। অনেকটা যদি কোনো ক্ষতি হওয়ার থাকে তাহলে সেটা বাঁচানো যায়। কিন্তু এখানে আমি এটা বলে রাখবো, যদি কারোর মৃত্যু থাকে তাহলে কিন্তু সেটা সেইভাবে আটকানো যায় না। হয়তো আচ্ছা। অনেকে দুরারোগ্য ব্যাধিতে রয়েছে, তাহলে সেখান থেকে হয়তো অনেকটা রিমুভ করবে, কিন্তু বিধাতারও ক্ষমতা নেই কিন্তু মৃত্যুকে আটকায়। হুম। যদি মৃত্যুর বার্তা নিয়ে ওইটা আসে তাহলে কিন্তু অবশ্যই এটা কাজ হবে না। মানে অন্যান্য সবার এনার্জি ঠিক থাকবে, ওই মানুষটিকে হয়তো বাঁচানো যাবে না, বাট এমনি করলে কিন্তু যদি অন্য কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে থেকে থাকে সেটা কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ হবে। আচ্ছা। মানে ওই একটা ছোট্ট করে একটা হোম। আর যদি তাও সম্ভব না হয় তাহলে হনুমানজির ওখানে 7 সপ্তাহ আচ্ছা। পান সুপারি মঙ্গলবার করে অর্পণ। অনেক অনেক কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি চলে যাবে। কিন্তু এটা কিন্তু একটা, অবশ্যই একটা অশুভ সংকেত যে আমার বাড়ির মধ্যে নিশ্চয়ই কোনো এনার্জি ঘুরছে। কারণ হঠাৎ করে তো প্রদীপ ওরম নিভে যাবে না, হুম, 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 হুম। এটা তো হয়। আর এবং তারপরেই দেখবে ঘটছে এসব ঘটনা। হুম, 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 হুম। এটার অনেক রকম ব্যাপার আছে। এই যে হলো, আমাদের থট প্রসেসেও কিন্তু এইবার নেগেটিভ চিন্তা শুরু হয়ে গেল। এবং তার পাশাপাশি কি এটা হতে পারে যে আমরা সেই নেগেটিভিটিটাকেই আবার ম্যানিফেস্ট হ্যাঁ, করতে শুরু একদম করে দেব? ম্যানিফেস্ট করছি তো, ওই জন্য আরো বেশি হচ্ছে। এবার যেই আমরা হোমটা করে নিলাম আমাদের মনটা আবার একটু ঠিক হয়ে চিত্ত গেল, শুদ্ধ হয়ে পজিটিভ গেল, হয়ে গেল। তো পজিটিভ চিন্তা করতে লাগলাম। হুম, আর ঠাকুরের দরবারে গেলে সবারই মন ঠিক থাকে। হুম, মৃত্যু আটকানো যাবে না, কিন্তু অন্যান্য যদি কোনো কেউ যদি কিছু করেও থাকে হুম। সেটা আটকানো যাবে ওই একটা ছোট্ট হোমের মাধ্যমে। প্রেম ভালোবাসার সমস্যায় কি, কি রেমেডি তুমি দিতে চাইছো? যদিও কারণ হয়তো লোক বিশেষে ভিন্ন, ভিন্ন হতেই পারে। তাও ধরো ওভারঅল একটা ধারণা যদি দিতে চাও। সব থেকে বেস্ট রেমেডি হচ্ছে রোজ কোয়ার্টস ক্রিস্টাল। এটা কি দুজনকেই ধারণ করা উচিত? দুজন হোক, একজন হোক, আচ্ছা। যদি রিলেশনশিপে থাকে তাহলে দুজনের পড়া উচিত। আর যদি কাপেল হয়, খুব ঝগড়াঝাটি, খুব অশান্তি হচ্ছে, তাহলে বেডরুমে একটা রোজ কোয়ার্টসের বল কাঁচের বাটিতে রেখে দিই বেডের পাশে। ভীষণ ভীষণ ভালো ফল হয়। এবং এটা যে শুধু হাজবেন্ড ওয়াইফ নয়, ওভারঅল বাড়ির সকলেই কিন্তু একে অপরের সঙ্গে সখ্যতা বজায় থাকে। আচ্ছা। এবার যদি একদম খুবই দুজনের মধ্যে অশান্তি, তাহলে বলবো অবশ্যই বাড়িতে কর্পূর জ্বালাও, আচ্ছা। বা শনিবার বা মঙ্গলবারে কর্পূর জ্বালালে আস্তে আস্তে আস্তে, এটা দ্রুত কাজ হয় না। ক্রিস্টাল যেমন 21 দিনেই তুমি বুঝতে পারবে, এগুলো আস্তে আস্তে 5 সপ্তাহ 6 সপ্তাহ করতে করতে বুঝতে পারবে সম্পর্ক আস্তে আস্তে ঠিক হচ্ছে। পড়াশোনার চাপ বা কর্পোরেট সেক্টরে যে চাপ রয়েছে,
ওইটাকে কিভাবে একটুখানি হিল করা যেতে পারে? কারণ কি বর্তমান সময়ে এই রিলেটেড কারণে প্রচুর সুইসাইডের কেস শোনা যাচ্ছে। এটার জন্য আমি বলবো বেস্ট হচ্ছে এঞ্জেল থেরাপি, আচ্ছা। বেস্ট। কারণ এতটাই মানসিক প্রশস্তি দেয় যে তোমার ওই স্ট্রেস বলে মনেই হবে না। তুমি বললাম না ওভারকাম করে যাবে। তোমার সামনে ধরো অনেক কিছু ঘটছে, তুমি হেসে বেরিয়ে গেলে। এটার জন্য বেস্ট হচ্ছে এঞ্জেল থেরাপি, আচ্ছা। এত কাম করে। এছাড়া রেইকি হিলিংও হয়, আমি যেটা ক্রিস্টালের মাধ্যমে করি সেটাও করুক। এই দুটো হিলিং করুক, মেন্টাল হিলিং খুব দরকার। আর এর জন্য এই দুটো পদ্ধতি ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। দিদি, তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি একটা জায়গায় বলছিলে যে প্রাণ প্রতিষ্ঠা করে তুমি কাজ করো, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলো কিভাবে সেটা করা হয়। যেমন মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা করানো, সেরকম আমার সব মূর্তিকে আমি প্রাণ প্রতিষ্ঠা করি। আচ্ছা, এবং সেটা ওই জন্য সবাই বলে যে দিদির কাছ থেকে নিলে, যেমন ক্রিস্টাল বা মূর্তি নিলে বুঝতে পারি যে তার মধ্যে একটা এনার্জি আছে। আমার তো ওটাই কাজ। হুম হুম হুম। তো আমি চাই যখন সেটা যাবে তার একটা সমাদর হোক, সে এবং সে যখন সমাদৃত হবেন তাহলে তার এনার্জিটাও তো পজিটিভ হবে। হুম, তাহলে হুম। সেই বাড়িতে তাকে নিয়ে গিয়ে তাকে কিছু করতে হবে না, কারণ অনেকে তো জানে না। কিভাবে করতে এবং হয়। অনেকে হয় কি খুব অসুবিধার মধ্যে পড়েই তো আমার কাছে আসে, হুম হুম হুম। তার সেইটুকু সময়ও নেই এবং সেই মানসিক স্থিতাবস্থা নেই যে ও ওটাকে আবার কোনো পদ্ধতি দিয়ে প্রতিষ্ঠা করবে বা কাউকে দিয়ে করাবে বা হুম, কিছু। হুম, হুম। প্রাণ প্রতিষ্ঠা করা রয়েছে এবং মানুষ বুঝতে পারছে নিয়ে গিয়ে, মানে ধরো 3 দিন 4 দিন পর থেকেই কিন্তু বাতাবরণ চেঞ্জ হচ্ছে। বোঝা আমি ওই জন্য যাচ্ছে। প্রত্যেকটিকে আলাদা আলাদা করে এনার্জাইজ করেই কিন্তু আমি মানুষকে দিই। ওই জন্যই আমার কষ্টটাও বেশি। এই যে বললে তুমি রেগি থেরাপি বলো বা ওই থেরাপি বলো, কখনো এমন হয় না যে ওইটা করতে গিয়ে ধরো তোমার উপর কিছু নেগেটিভিটি জিনিসগুলো হাবি হয়ে গেল বা ধরো আমি তোমার চেষ্টা ক্লায়েন্টের। করি যাতে আমার না হয়, আচ্ছা কারণ আচ্ছা। আমি রোজ প্রোটেকশন নিয়েই সকালবেলা, ওই যে বললাম ভোরে হুম হুম। প্রোটেকশন নিই, কিন্তু তাও যে একদম হয় না বলবো না, হয়। কিন্তু সেটা আমি ওভারকাম করে নিই, কারণ আমি তো রিমুভ করার পদ্ধতিটা জানি। আচ্ছা। হয়নি তা নয়, বহুবার হয়েছে। এবং কখনো কখনো ইচ্ছা করেও করানো হয়েছে যে আমার পজিটিভ এনার্জিটা নিয়ে সে কাজ করবে, সেরমও হয়েছে। সে এক্সপিরিয়েন্সও মারাত্মক গুরুতর। আবার কোনো সময় আমি কাজ করতে গিয়েও অসুস্থ হয়ে পড়েছি। এবং আমার মেন্টাল ইয়েটা বেশি হয়, কারণ আমি যেহেতু প্রচণ্ড এনার্জিটা রিমুভ করতে থাকি, পাঠাতে থাকি। আমার পজিটিভ কাজই তো তাই। হুম হুম এবার হুম। করতে এক সময় আর তার এনার্জিটা আমি নিতে থাকি, হুম হুম হুম। মানে প্রচণ্ড হয়ে হয়। মানে তুমি পুরো ড্রেইনড হয়ে যাও তখন। হ্যাঁ, এবার আমার সব থেকে যেটা হয়, আমি 2 দিন 3 দিন মৌন হয়ে যাই আচ্ছা। একদম। মানে অনেকে আমাকে কিন্তু মেসেজে উল্টোপাল্টা লিখতেও থাকে, আচ্ছা। কারণ আমার যারা আমার সঙ্গে আছে, যারা আমার চারপাশে অ্যাসিস্ট্যান্ট, ওরা যারা থাকে, ওরা তো বলতে পারছে না যে দিদি কখন কথা বলবে বা আদৌ বলতে পারবে কিনা। মানুষ তো ভীষণ অধৈর্য, মানে মানে কি না এমন এমন বলে দেয়, মানে ননসেন্সও বলে দিচ্ছে, মানে এটা উক্তি। কিন্তু আমার তখন আমি মৌন না থাকলে করতে পারবো না। আচ্ছা। আমি পুরো একদম ডিটাচ হয়ে যাই 2 থেকে 3 দিন, তারপরে আমি আবার স্বাভাবিক হয়ে যাব। কিন্তু এই মানুষ এই 2-3 দিনটাও সহ্য করে না, কিন্তু আমার তাতে কিছু এসে যায় না, কেন আমাকে তো আবার কাউকে হিল করতে হবে, তার জন্য তো আমাকে তো হিল হয়ে থাকতে হবে। তুমি যখন প্রথম প্রথম কাজটা শুরু করেছিলে তখন বাড়িতে এটা নিয়ে সমস্যা হতো না? মানে বাড়ি ঘরের লোকজন এই কি কিরে কথা কেন বলছে না, চুপ করে কেন বসে আছে? বাড়ি ঘরের লোকজন বলতে থাকি আমরা 4 জন, মানে আমার হাজবেন্ড, আমার 2 ছেলে, মানে একটা তো গোল্ডেন আছে ও, আর আমার ছেলে। আমার যে ছেলে, বড় ছেলে, সে সব বোঝে, সে আচ্ছা। বেশি আমায় ঘাঁটায় না, কথা বলায় না। আর এখন একটু একটু বাড়ির অন্য সদস্যদেরও অভ্যাস হয়ে গেছে, মানে আমি একটু ঘরে, মানে একটা জায়গায় আবদ্ধ হয়ে পড়ি। আমি না হলে তো আমার এনার্জিটা ওরাও পাবে। হুম হুম হুম। বাড়ির ওরা তো ওদের তো ওরা অত স্ট্রং নয়, তাহলে আমার এনার্জিটা তো ওরাও পাবে। আমাকে তো বাড়ির লোককে আগে ভাবতে হবে। আর কথা না বন্ধ করলে, এমন একটা থেরাপি, এই মৌন থেরাপি এমন একটা থেরাপি, এটা না করলে তুমি হিল করতে পারবে না। তুমি, এটা মানুষ নিজেরাও করতে পারে, কিন্তু কেউ তো বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না। ওই জন্য আমি কাউকে এই থেরাপিটা দিই না। আচ্ছা আচ্ছা। এটা মারাত্মক একটা বিশাল থেরাপি। 3 দিন মৌন থেকে দেখো, তুমি নিজেকে অন্যভাবে রিবর্থ হয়েছে ভাববে। এটা সত্যি কথা। কারণ তোমার কথা বললে এনার্জি ক্ষয় হয়। হুম। কথা চেপে যাও, তোমার এনার্জি তোমারই থাকবে। ঠিক। আর আমরা তো আজে বাজে কথা বলি বেশি, ভালো কথা বলি কম, তো ন্যাচারালি এনার্জিটা অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়। 3 দিন, মানে তাতেও মানুষের প্রচুর মানে কি কথা শুনতে হয়, কিন্তু আমি এগুলোকে এনজয় করি, কারণ ওরা তো আসলটা জানে না, আমি তো আসলটা জানি। এবার অনেকে আমাকে বলে দিদি তোমায় এত কিছু বললো তাও তুমি হাসছো। আমি বললাম, ওরা তো না জেনে বলছে, আমি তো জানি কি হবে, সেই তো আমার কাছে আসতেও হবে।
কথা বলতেও হবে। আর এসে যখন চেম্বারে ঢোকে বা আমার সামনে দাঁড়ায় তখন আর তারা বলতে পারছে না তো, হ্যাঁ আর আমার ওইটাই এনজয়। কারণ ওদের মনের মধ্যে একটা ভয় যে দিদি এক্ষুনি ওই নিয়ে কোনো কথা বলে ফেলবে না তো। কিন্তু আমার একটা এটা দোষ বলো গুণ বলো, আমি কিন্তু একবারের জন্য ওই কথাটা উচ্চারণ করি না। অপোনেন্টকে না মানে এর আমার ভালো লাগে, ওদের মনের মধ্যে সবসময় একটা থাকে না যে আমি তো বলেছি। মানে ওর নিজে থেকে একটা রিয়েলাইজেশন হওয়া শুরু করে দেয়। এবার ও ভাবছে কোনো একটা সময় নিশ্চয়ই দিদি বলবে, কখন বলবে কিন্তু দিদি তো বলছে না। এবার বাইরে বেরিয়ে হয়তো আমার অ্যাসিস্ট্যান্টকে বলছে দিদি তো কিছু বললো না, ওরে দিদি। এবার ওদের মাথার মধ্যে এটাই থাকে যদি কোনোদিন দিদি বলে দেয়। আমার এটা খুব দেখতে ভালো লাগে, এবং আমি না চোখে মুখে ওদের না প্যানিকটা বুঝতে পারছি। কোনো সময় চোখ নামিয়ে নিচ্ছে, হয়তো আমার দিকে তাকাচ্ছে না, ভাবছে তাকালেই যদি দিদি বলে, কিন্তু দিদি তো আর বলবে না, দিদি তো শুনে নেওয়ার পাত্র, দিদি বলার পাত্র নয়। ঠিক আছে চলো। এবার ওদের ওটা দেখছি আমি, সেই চলে যাই, জানিস তো ওদের যে কি অবস্থা আজকে হয়েছিল। এই জন্য বলি নেগেটিভ কমেন্ট করো না। আমার এটা আমি ভীষণ এনজয় করি এই এই প্রফেশনে এসে। কি জানি অনেকে ভয় পায় বা ভাবে, আমি ভীষণ এনজয় করি। কোনটা এনজয় করি? এই নেগেটিভ জিনিসগুলো। আর ওরা বলে তুমি না সত্যি, আমি তুই ওদের মুখগুলো দেখেছিলিস, কিন্তু আমি খুব ফ্রি, কারণ আমি তো জানি বলবো না, কিন্তু ওদের ভয়। তুমি কবে থেকে ভাবলে যে এই প্রফেশনটায় আসবে? এটা ভেবে হয়নি, আচ্ছা, এটা অটোমেটিক হয়ে গেছে। মানে মানে হঠাৎ করে গতানুগতিক একদিন। লাইফ চলতে চলতে হঠাৎ করে আমি এখানে চলে এসেছি। হয়তো ঈশ্বর ভেবেছে যে একে দিয়ে এইসব উল্টো পাল্টা কাজ করানো যাবে। ধৈর্য অনেক, দেখ কেমন লাগে বলে দিয়ে দিয়েছে মাথার উপরে। এখন খুব এনজয় করছো কাজ। ভীষণ। এবং অনেকে রাগ করে যে দিদি, যারা আমার কাছাকাছি মানে খুব ক্লোজ, যে তোমার কিছু মনে হয় না। আমি কি মনে হবে, এটা তোরা তোরা বুঝতে পারছিস না, আমার খুব মজা লাগছে। দিদি কিভাবে বুঝবো যে আমার সাথে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? প্রথম তো হচ্ছে যে অনেক রকম শরীরের সিমটম দেখা দেয়, তখন ডাক্তারের কাছে ছোটা হয়। সব রকম টেস্ট হচ্ছে, কিছুই পাওয়া যাচ্ছে না, এটা আমি আরেক জায়গায় বললাম। এবং তুমি স্নান করেও তুমি মনে হচ্ছে যেন তোমার স্নান হয়নি, দিন দিন জরাজীর্ণ। তারপরে একটা চারপাশে একটা আঁশটে গন্ধ, বা তোমার জামা কাপড়ে একটা অন্যরকম, তুমি যতই পারফিউম লাগাও যতই যাই করো একটা অন্য গন্ধ। রাতে বারবার 1টা থেকে 3টের মানে 2:55 মধ্যে ঘুমে, 3টের পরে তো তোমার দৈব শক্তি চলে আসছে, মানে 1টা থেকে 3টের মধ্যে তোমার বারবার ঘুম ভাঙছে। আচ্ছা, এবং তুমি হ্যালুজিনেশনে চলে যাচ্ছ, তুমি ভুলভাল বকছো, তোমার পড়াশুনোয় যদি স্টুডেন্ট হও পড়াশুনোয় মন নেই, এবং তুমি কারোর সঙ্গে মিশছো না, আস্তে 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 তুমি নিজেকে আইসোলেট করে দিচ্ছ, এক ঘরে করে দিচ্ছ, বা কেউ কিছু বললে তিরিক্ষে মেজাজে চলে যাচ্ছ। হ্যাঁ, তো এইগুলো সব থেকে যেটা খুব ধরা পড়ে সেটা হচ্ছে আশপাশের মানুষ তোমার গায়ে একটা বাজে গন্ধ পাবে, তোমার শুধু মানে তোমার এনার্জিটাই নিতে পারবে না সামনে আচ্ছা। বসলে, তোমার স্নান করতে ইচ্ছা করবে না, খাবার ইচ্ছা চলে যাবে। আর যতই তুমি ঘুমোও, যতই নিজেকে পরিষ্কার করো, তুমি নিজেকে ভাববে যে কিছু একটা আমার মধ্যে নোংরা রয়েছে, যেটা আমি কিছুতেই ক্লিন করতে পারছি না। আচ্ছা দিদি, ব্ল্যাক ম্যাজিক তো সবসময় এমন নয় যে কেউ আমাকে করলেই হতে হবে, কখনো তো বাইরে থেকেও সেটা হ্যাঁ হয়ে যেতে জি, পারে। একদম বাইরে থেকে মানে ধরো তোমার অরা, ওই যে আবার সেই প্রথমের এক কথাই বলি, ধরো তোমার যদি অরা ক্লিন না থাকে, হুম হুম, তুমি হয়তো এমন জায়গা দিয়ে যাচ্ছ যেখানে হাওয়াটা ভালো নয়, হুম হুম, মানে যেটা আমরা হাওয়া বলি, ওখানে তো হাওয়া না এনার্জি। হুম হুম, ধরো তোমার এনার্জি সেখানটা তোমার মানে তুমি নেবার মতন নয়, খালি তোমার সেখানে সেটা নেগেটিভ হয়ে তোমার কাছে ঢুকে গেল। আচ্ছা, বা তুমি হয়তো অনেক সময় হসপিটালে গেলে, শ্মশানে যায় অনেকে, বা যেখানে মারা গেছে তাদের বাড়ি গেলে, তোমার অরাটা সেরকম স্ট্রং নয়, তোমার এনার্জিটা তখন তো ওই জায়গাটা এনার্জিটা তো নেগেটিভ থাকে, হুম ওই এনার্জিটা তোমাকে এফেক্ট করে দিল। বা অনেকে নিজের এনার্জিটা নষ্ট করতে এই চৌমাথায় দেখবে জিনিসপত্র ফেলে টেলে রাখে, অনেক সময় কিন্তু সেটা মারালে টপকালেও কিন্তু ওই আচ্ছা, জিনিসটা হয়। এটা আমি আমাকে ভালো করার জন্য ওখানে ফেললাম, আমি ভাবলাম না যে আমি আর কার কি হবে। তো অনেকের এই করে অনেক হচ্ছে, মানে একজন এসছে, আমি তো পরিষ্কার বললাম আমাকে 2 দিন সময় দিন, আমি বলে দেবো যে কি ব্যাপার। আমি বললাম ও তো বাড়ির পাশেই কিছু মারিয়েছিল, জিজ্ঞেস করুন। তখন বলছে হ্যাঁ এরকম হয়েছিল, আমি আবার ছুঁড়ে ফেলে দিলাম। আরে ধরলে কেন? আচ্ছা, তো এরকম অনেক জিনিস আছে যেগুলো কেউ যদি করে, তাহলে সেটা একটা ভাবেই বোঝা যায় যে তুমি বাইরে বেরোলে ভালো আছো, বাড়িতে এলেই তোমার অস্বস্তি মানে হচ্ছে, পার্টিকুলার ওই জায়গাতে গেলে আমার মধ্যে তাহলে মনে হবে কেউ করেছে। হুম, কিন্তু যদি তুমি যেখানেই যাচ্ছ সেখানেই তোমার সঙ্গে এরকম, তাহলে বুঝবে তোমার কোনোভাবে তোমার ওপরে হয়েছে, বা তোমার কাছে তুমি এফেক্টেড। বা তোমার বাড়িতে যদি করা হয় তাহলে বুঝবে তোমার বাড়ি এলেই ভাল লাগছে না,
আবার বাইরে থাকলে ভালো হয়। আবার এটা শুনে আবার অনেকে ভেবে নিও না অনেকেরই বাড়ি থাকতে ভালো লাগে না, তাহলে সবারই বাড়িতে ব্ল্যাক ম্যাজিক, মানে অনেক কিছু নিয়ে হয়। এখন সবাই তোমায় ফোন করতে থাকবে, এই আমারও বাড়িতে ভালো লাগে না, অনেকে আজকাল আছে না বাড়িতে ভালো লাগে না, এবার সবাই বলবে দিদি বলেছে যে বাড়িতে ভাল লাগলে না ব্ল্যাক ম্যাজিক, মানে কথা বলতেও আজকাল ভয় লাগে, এটা তা নয়, কিন্তু এটা ওভারঅল এটা একটা যে বাড়িতে ঢুকলেই ঝগড়া অশান্তি, ভাল লাগছে না, বাড়ির থেকে কাজ ভন্ডুল হয়ে যাচ্ছে, বাইরে অফিসে বসে করলে হচ্ছে বাড়ি, তাহলে বুঝতে হবে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি এসছে বা কেউ প্রেরণ করেছে, কিছু একটা হয়েছে। তখন সেটা থেকে রেমেডির জন্য কি কি পরামর্শ দেবে? প্রথম কথা হচ্ছে যে আগে জানতে হবে যে তোমার কতদিন ধরে এটা রয়েছে, আর সব থেকে বেস্ট রেমেডি হচ্ছে হনুমানজির ফটো এনে, পঞ্চমুখী ফটো দরজায় লাগাও, যে কোনো দিকই হোক, হ্যাঁ সদর দরজায় লাগাও, আর প্রত্যেক দিন টানা 43 ডেজ একসাথে কর্পূর আর লবঙ্গ প্রতিদিন সকালে বা সন্ধেবেলা এক টাইম জ্বালিয়ে সারা বাড়ি ঘোরাও, আস্তে আস্তে বুঝবে যে তোমার কিন্তু এনার্জি মানে পজিটিভ হয়ে গেছে। বশীকরণ কি আসলেই করা যায়? না, বশীকরণটা কেন করি আমরা? বদমাইশ বলে। আমি একটু এরামি, কি করবো, বশীকরণ কেন দরকার কি বলতো, শুধু শুধু করার? এর অনেক মোটিভ আছে। এক হচ্ছে আমি জীবনে সুখী নয়, ওই ফ্যামিলিটা জীবনে সুখী, তার মানে ওই মানুষটা আমার চাই, আমি ওকে বশীকরণ করলাম। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ওর অনেক অর্থ, আমার নেই, আমাকে কোনোভাবে অর্থটা আমাকে পেতেই হবে, আমার জীবনের অনেক চাহিদা না, আমি করি। আর এছাড়া আমার যদি মানসিক বিকৃতি থাকে, মানে সব আছে কিন্তু দেখে মনে হচ্ছে মানে আমার মন বলছে আরো চাই, তখন করি। তবে এখানে একটা কথা বলে রাখি, বশীকরণ স্থায়ী কেন হয় না? অনেকে বলে না এই করলাম আবার হয়ে গেল, আবার কেন এরকম হলো? বশীকরণ 6 মাস 8 মাসের বেশি স্থায়ী ফলাফল দেয় না। আচ্ছা, তাদের ক্ষেত্রেই বশীকরণ অনেক দিন টেকে, যারা ইন্টিমেট হয়। ইন্টিমেট না হলে কিন্তু বশীকরণ স্থায়ী হয় না। মানে এটা কি তাহলে শুধুমাত্র কাপলদের ক্ষেত্রেই বশীকরণ করার সম্ভাবনা বেশি? আর কাকে করবে? তুমি তো কোনো বাচ্চাকে দায়িত্ব আমার ম্যানেজারকে যদি বশীকরণ করতে চাই, আমাকে বেশি বেশি করে ছুটি দেবেন, স্যালারি বাড়িয়ে দেবেন, এটা হয় না। ওগুলো একটু তন্ত্র বলা হয়, একটু ভালো যাতে আমাকে ভালো করে দেখে, সেসবের জন্য অত দূরও যেতে হয় না, সেটা বশীকরণের দরকার নেই, ছোট ছোট টিপসেই ও অনেক দেখবে। এই টিপসগুলো আমি আলাদা করে নেব, আপনাদেরকে বলবো না। বশীকরণ একমাত্র কোনো পুরুষ নারীকে করে, কোনো নারী পুরুষকে করে, এছাড়া সেরাম বশীকরণ আজকাল হয় না। অ্যাকচুয়াল চাহিদা মেটাতে বশীকরণ করা হয়, প্রয়োজন মিটে গেছে, চাহিদাটা মিটছে না, চাহিদা মেটানোর জন্য বশীকরণ। এবারে আমার শেষ কটা কিছু প্রশ্ন থাকবে তোমার জন্য, সেগুলো আমার লোকজনদের কাছ থেকে পাওয়া, এগুলো তোমাকে আমাকে জিজ্ঞেস করতে লাগবে। আমার সঙ্গে আমার এক বন্ধুর অনেকদিন ধরে কথা হচ্ছে স্বপ্ন নিয়ে একটা পডকাস্ট করা। কেন কি আমরা অনেক সময় অনেক রকমের স্বপ্ন দেখি, তার মানে খুঁজে পাই না, ওটা কেন হলো, বা অনেক সময় এমন হয় ভীষণ হাবিজাবি স্বপ্ন দেখছি, কোনো কিছুর মিল খুঁজে পাচ্ছি না। আবার কখনো এমন হয় আমি যেটা দেখলাম পরদিন সেটাই হয়ে গেল আমার সঙ্গে। তো এটার ব্যাখ্যাটা তুমি কিভাবে করবে? আমরা স্বপ্নগুলো কখন দেখি এবং কোনটার জন্য কি করা, এটা কি আমাকে কোনো বার্তা দিচ্ছে নাকি কি করবে? দেখো, এটা একটা কথায় বলা যাবে না, কারণ স্বপ্ন বিজ্ঞান অনেক বড় বিজ্ঞান, সমুদ্র শাস্ত্রতে এর ভীষণভাবে উল্লেখ করা আছে। এবার হচ্ছে যে স্বপ্নটা ধরো হাবিজাবি স্বপ্ন দেখছি, তার কারণ হচ্ছে আমি আমার বুদ্ধিটা মানে আমার এখনই মগজটা স্থির নয়, আমি খুব পাজল, লাইফে খুব পাজল, কি করব না করব কিছুই আমার মাথায় আসছে না, এবং আমার ওভার থিঙ্কিং অনেক বেশি, আমি হাবিজাবি স্বপ্ন দেখব। আর একটা হচ্ছে যে একটা স্বপ্ন দেখলাম আর দুদিনের মধ্যেই হয়ে গেল, তাদের অরা অনেক স্ট্রং, তাদের কি হয় অনেক সময় এনার্জিটা কানেক্ট হয়ে যায়, যেটা ঘটছে সেটা আগে দেখে নেয় পরে ঘটে। এটা খুব আজকাল সবাই বলে না কি হয়, বাট এটা হয় না, স্পিরিচুয়াল যারা অনেক স্ট্রং তারা এই ধরনের স্বপ্ন বেশি দেখে। আর একটা হচ্ছে যদি ভগবানের স্বপ্ন দেখা হয় তাহলে ইতিবাচক একটা ইঙ্গিত, এরকম মানে প্রচুর প্রচুর। এবার একটা যেটা বুঝলে শর্টে বললে মানুষ বুঝবে সেটা বলি, যদি কোনো জন্তু জানোয়ারের স্বপ্ন দেখা হয়, যে কোনো জন্তু জানোয়ার যদি দেখো যে সে তোমার ক্ষতি করছে না, তার সঙ্গে তোমার খুব আন্তরিক সম্পর্ক, সে কুকুর হোক, বেড়াল হোক, কাক হোক, তাহলে জানবে সেটা শুভ স্বপ্ন। আর যদি সেই প্রাণীটাই যদি তোমাকে কামড়াতে আসছে বা তুমি ভয় পাচ্ছ, সে সাপ হলেও তাই, তাহলে বুঝবে কিন্তু ওটা একটা নেগেটিভ বার্তা তোমাকে দিচ্ছে,
খালি বেড়ালের ক্ষেত্রে বলবো, বেড়ালে চোখ দেখা বড় বড় খুব জোর তেড়ে আসছে বা কালো বেড়াল দেখা, এটা বাড়ির কারুর মৃত্যুর সংকেত। এই ধরনের বিভিন্ন স্বপ্ন আছে। তবে দেখতে হবে, সাপ যেমন অর্থ আনে, আবার তোমার জেনারেশন বলে কারুর না কারুর সন্তান সন্ততি হবার একটা বার্তা। কিন্তু সেই সাপই যদি তোমার কামড়াচ্ছে বা তুমি দেখে ভয় পাচ্ছ, দৌড়াচ্ছ, তাহলে বুঝতে হবে কিন্তু অর্থহানি বা তোমার লাইফে কোনো একটা। এবার প্রত্যেকটির ওরম, আমরা কুকুরকে জানি একটা এঞ্জেল, আমি তো বলি ডগ হচ্ছে এঞ্জেল, কিন্তু সেই ডগ যদি তোমায় কামড়াচ্ছে বা দৌড়চ্ছে, তুমি ভয় পাচ্ছ, রাত্রি ডগের চোখ দেখছো ভয় পাচ্ছ, বা কুকুর হয়তো উ করে কাঁদছে ভয় পাচ্ছ, তাহলে বুঝবে কিন্তু একটা নেগেটিভ বার্তা। কারণ এঞ্জেল কিন্তু তোমাকে সব বলে দেবে যে আগামী দিন কি হতে চলেছে। তো কুকুর যদি, ডগ যদি তুমি দেখো যে ভালো স্বপ্ন, তোমায় আদর করছে বা তোমার বাড়িতে রয়েছে বা কিছু, তাহলে অবশ্যই সেটা কিন্তু খুব পজিটিভ। প্রত্যেকটি জন্তু জানোয়ারের ক্ষেত্রে এটা। এবং যখন আমাদের অরা উইক থাকে তখন কিন্তু আমরা ওরা হাবিজাবি স্বপ্ন দেখি। আর যখন আমাদের থট প্রসেসে চিন্তাটাও স্ট্রং থাকে এবং ধরো আমরা ভালো অ্যাচিভ করছি, ভালো করছি, ক্রমশ আমাদের আরো উন্নতি হচ্ছে, তখন দেখবে আমরা ভালোই স্বপ্ন দেখি। মানে আমাদের তুমি বলছো যে মেন্টাল কন্ডিশনের ওপরে আমাদের স্বপ্নটা নির্ভর করে। তাহলে তুমি বলছো যে ওই সময়টা আমাদের হালকা করে মেডিটেশনের টাইমটা একদম বাড়িয়ে দাও। যদি আমরা এনসেস্টারদের দেখি, কারোর বাবা মা মারা গেছে, দাদু দিদা, এদের আমি জেঠিমা, অনেকে আত্মীয় স্বজন মারা গেছে, তাদের দেখছি, যদি দেখি তারা জরাজীর্ণ জামা কাপড়ে, তাহলে বুঝবে তোমার অর্থনৈতিক বা তোমার সামনে কোনো ডাউন পজিশন আসছে। আর যদি দেখো বাবা মা খুব ভালো হেসে হেসে কথা বলছে, তোমার সঙ্গে গল্প করছে, তুমি হয়তো বুঝতেই পারছো না যে তারা মৃত ব্যক্তি, তাহলে বুঝবে ওরা কিন্তু আশীর্বাদ স্বরূপই তোমার এসছে, আগামী দিনে তোমার অনেক ভালো হবে। সমুদ্র শাস্ত্রতে এত এত ব্যাখ্যা আছে এবং প্রত্যেকটি সঠিক খাঁটি ব্যাখ্যা আছে। এই নিয়ে যদি কোনো সময় মনে হয় তাহলে তোমরা বসো, আর ডিটেলে স্বপ্নের নিয়ে আলোচনা করা যায়। দু এক কথায় বলা আমি যাবে। জাস্ট আরেকটা ছোট ঘটনা জাস্ট তোমার সামনে তুলে ধরবো আর কি। আমার বাবা মারা গেছেন 2011-তে। তো 2011-র পর থেকে আমি মোটামুটি মানে বাবাকে যতবারই স্বপ্নে দেখেছি, এমন হয়েছে ধরো আমি আর মা ঘরের কোনো একটা কাজ করছি এবং বাবা এসে আমাদের ওখানে হেল্প করছে, কাজ টাজ সব মিটে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। এবার স্বপ্নে থাকাকালীন আমি বলছি বাবা তো ছিল না, বাবা তো মারা গেছে, বাবা কি করে আসলো? কিন্তু বাবা আবার দেখলাম হাসতে হাসতে বেরিয়ে গেল, মানে কোনো ক্ষতিকর কিছু হলো না। এই বিষয়টা থেকে কি হ্যাঁ, বুঝবো? তোমার তোমার তুমি চিন্তা করে দেখো, সেই সময় থেকে আজ অবধি তুমি অনেক উন্নতি করেছো, তার মানে তোমার আশীর্বাদ তোমার তার উপরে, তোমার কাজে সহায়তা করছে, মানে বুঝতে পারছো? মানে ওখান থেকে উনি ব্লেসিংস পাঠাচ্ছেন একদম ভীষণ ভাবে। আচ্ছা। এটাই হচ্ছে, এটা পরিষ্কার লেখা আছে যে কোন সময় যদি আমার 1টা থেকে 3টের মধ্যে স্বপ্ন আসে, দেখবে সবসময় ওই সময় একটু খারাপ স্বপ্নই আসে। সেটা কিন্তু বুঝতে হবে যে তোমার ওরা খুব উইক, তোমার এনার্জি উইক হচ্ছে। আর ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন, সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, বেশিরভাগ সময় সত্যি হয়। আরেকটা জায়গায় আমি দেখেছি, মানে আমার এক বন্ধুর কথা বলছি, ও একবার দেখেছে যে খাটের মধ্যে বসে রয়েছে ওর দাদু দিদা, দুজনেই বসে রয়েছেন, কিন্তু দাদুর মেজাজ খুব রুক্ষ, মানে একদম তিরিক্ষি হয়ে মানে ক্ষেপে আসবে এরকম একটা আর কি, খুব রেগে আছে, খুব প্রচন্ড রেগে আছে। আর এটা নেগেটিভ বার্তা। দিদা ওনাকে শান্ত করার চেষ্টা করছেন, বলে তুমি কেন রাখছো এই সেই ইত্যাদি। এবং কিছুদিন পর না ওর মায়ের শরীর খারাপ হতে শুরু করলো। নেগেটিভ বার্তা, তার মানে কোনো কারণে দোষ পেয়েছে, আচ্ছা, বুঝতে হবে। তো সেই সময় আমাদের প্রতিকার করা উচিত বলতে, অমাবস্যায় যদি সেটা মহালয়া নাও হয়, তাহলেও তর্পণ করা উচিত। আচ্ছা, আগেকার দিনে কিন্তু প্রত্যেক অমাবস্যাতেই তর্পণ করার নিয়ম ছিল। আস্তে 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 সেটা মহালয়া এসে ঠেকেছে। এবার ওইরকম ধরনের স্বপ্ন যদি কেউ সত্যি দেখে থাকে, তাহলে সামনেই যে অমাবস্যাটা পড়বে তারপরেই ওইরকম পরপর 3টে অমাবস্যায় তর্পণ করা উচিত। প্রবাহিত নদীতে গিয়ে, এমনি পুকুরে টুকুরে নয়, আচ্ছা, নদীতে গিয়ে তর্পণ করো, কালো তিল অর্পণ করো ব্রাহ্মণকে, আর একটু গরিব দুঃখীদের একটু খেতে দিতে দিলে পিতৃদোষ কেটে যায়। আজকে আমাদের কাছে সময়টা একদম কম, আমরা বিদায় নেব এখন। আশা রাখছি তোমার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর তোমরা কারা কারা আবার দিদিকে চাইছো আমাদের পডকাস্টে অবশ্যই লিখে জানিও। আমরা ফিরবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো অতিথির সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও যদি তোমাদের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ইমেল অ্যাড্রেসে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। আমি সিদ্ধার্থ এই মুহূর্তে বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে। ভালো থেকো সবাই, নমস্কার।